আমি যেন সাদা মেঘের এক টুকরো অংশ। রাতের অন্ধকারে জঙ্গলের স্যাঁতস্যাঁতে মাটিতে হেঁটে চলেছি। আমার পরনে সাদা শাড়ি, যা নিকষ কালো অন্ধকারেও মৃদু আলোকের প্রতিচ্ছবি তৈরি করছে। এ পথ অচেনা, এই জঙ্গলও। অথচ কোথায় চলেছি, কেন চলেছি, তার কোনো স্পষ্ট কারণ আমার স্মরণে আসছে না। কেবল হেঁটে যাওয়া, যেন এক অনিবার্য গন্তব্যের দিকে এগিয়ে চলা। হঠাৎ দূরে ঘন ঝোপঝাড়ের ফাঁক দিয়ে চোখে পড়ল একটা গুহা। কিন্তু গুহাটি সাধারণ নয়, তার গভীর কালো মুখটি থেকে বিচ্ছুরিত হচ্ছে এক আশ্চর্য নীল আলো। সেই আলো মৃদু, স্থির, যেন পাতাল ফুঁড়ে ওঠা কোনো রহস্যময় রত্নের দ্যুতি। আমার কৌতূহল এক তীব্র আকর্ষণে পরিণত হলো। আমি না জেনেও সেদিকে পা বাড়ালাম। এই জায়গাটা কোথায়, আমি এখানে কিভাবে এলাম, এই প্রশ্নগুলো মনের মধ্যে বিদ্যুৎ চমকের মতো ঝলসে উঠলেও উত্তর খোঁজার চেয়ে নীল আলোর দিকে এগিয়ে যাওয়ার তাগিদ ছিল বেশি। গুহার একেবারে সামনে এসে আমি থমকে গেলাম। আমার থেকে কয়েক হাত দূরত্বে গুহার মুখে পেছন ফিরে দাঁড়িয়ে আছে আর একজন নারী। তার পরনে কালো শাড়ি, যা যেন রাতের অন্ধকারেরই এক প্রতিরূপ। আকাশে তখন পূর্ণিমার চাঁদ উঠেছে, তার স্নিগ্ধ আলো সরাসরি এসে পড়েছে সেই নারী অবয়বের ওপর। আমি দেখলাম তার শারীরিক গঠন, তার উচ্চতা, সব যেন খানিকটা আমারই মতো। এক অদ্ভুত সাদৃশ্য। আমার মনের ভেতর সন্দেহ আর ভয় মেশানো এক শিহরণ জাগলো। আমি আর একটু এগোতেই কালো শাড়ি পরা মেয়েটি কোনো শব্দ না করে গুহার ভেতরের দিকে এগোতে শুরু করলো। সে যেন আমাকে দেখেইনি, বা হয়তো দেখেও গ্রাহ্য করেনি। কিন্তু আমার মনের সন্দেহ আরও গাঢ় হলো। এ যেন এক অদ্ভুত ইশারা, কোনো অজানা শক্তি যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আর দেরি না করে আমিও জোরে হাঁটা দিয়ে ওই রহস্যময়ী নারীর পেছন পেছন সেই নীল আলো ছায়া মেশানো গুহার ভেতরে প্রবেশ করলাম। আমি গুহার ভেতর প্রবেশ করার সাথে সাথেই যেন চারিদিকটা একবার দপ করে কালো হয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো যেন সমস্ত আলো নিভে গেছে, আর পরক্ষণেই সেই নীলচে আলোটা আবার জ্বলে উঠল। এবার তা যেন আরো বেশি তীব্র, আরো বেশি গভীর নীলাভ। মনে হলো যেন আমি কোন এক পাতাল রাজ্যের প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছি, যেখানে পৃথিবীর নিয়ম খাটে না। আমার সামনে সেই কালো শাড়ি পরা মেয়েটির হাঁটার গতিটা কেমন যেন ধীর হয়ে গেল আচমকা। প্রতিটি পদক্ষেপ সে যেন এক গভীর মনোযোগের সাথে ফেলছে, যেন সময়ের বাঁধন পেরিয়ে কোনো এক অদৃশ্য জালে পা দিচ্ছে সে। আমি বুঝতে পারলাম এ যেন এক গভীর রহস্যের দিকে ধীর পদক্ষেপে কেবল নিরন্তরে এগিয়ে যাওয়া। হঠাৎ মেয়েটি গুহার ভিতরে এসে থেমে গেল, এমনভাবে দাঁড়ালো যেন সে কোনো এক নির্দিষ্ট লক্ষ্যের শেষ সীমায় পৌঁছেছে। আমি আর এক মুহূর্ত অপেক্ষা না করে তার দিকে এগিয়ে গেলাম। আমি যখন তার থেকে মাত্র এক হাত দূরত্বে, তখন সেই কালো শাড়ি পরা মেয়েটি ধীরে ধীরে পেছন ফিরল আমার দিকে। গুহার নীল আলোর প্রতিচ্ছবি এসে পড়ল তার মুখের ওপর, আর সেই মুখ দেখেই আমার সারা শরীরে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি বিস্ময়ে আতঙ্কে শিউরে উঠলাম। এ কি দেখছি? তার মুখমণ্ডল, এ তো হুবহু আমার মুখ বসানো। আমার নাকের ডগা, ঠোঁটের গড়ন, কপাল, সব কিছু যেন আয়নার সামনে দাঁড়িয়ে আমি অন্য কাউকে দেখছি না, দেখছি নিজেকেই। এ যেন আমার কোনো ছায়া বা প্রতিবিম্ব। কিন্তু কেবল একটা বিষয় ভিন্ন, তার চোখ। সেই চোখ দেখি আমার বুক কেঁপে উঠল। তার
চোখ জোড়া ছিল পুরো এক অন্ধকূপের মতো। চোখের তারায় কোনো সাদা বস্তু বা মনে নেই, যেন দুটি গভীর নিরেট কালো গহ্বর। নীল আলো সেই গহ্বর দুটির ভেতরে প্রবেশ করছে, কিন্তু তার কোনো প্রতিচ্ছবি ফেলছে না। সেই চোখ যেন অস্তিত্বহীনতার প্রতীক, যেন অন্ধকার নিজেই তার চোখ হয়ে উঠেছে। আমার মনে হলো আমি আমার নিজেরই এক ভয়ঙ্কর অশরীরী সত্তার মুখোমুখি দাঁড়িয়েছি। হঠাৎ সেই কালো শাড়ি পরা মেয়েটি অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে বসলো। আমার দিকে এগিয়ে এসে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে এক ভয়ালো বিকৃত হাসি হাসতে লাগলো। সেই হাসি যেন গুহার দেওয়ালগুলোতে ধাক্কা খেয়ে ফিরে এলো এক খ্যাঁকে শব্দে। মেয়েটির হাসির প্রতিস্পন্দনে গুহার ভেতরে সেই নীল জ্যোতিটা একবার তীব্রভাবে জ্বলে উঠছে, তো পরক্ষণেই তা নিভে যাচ্ছে। এ যেন এক ভুতুড়ে ধপধপানি, যেখানে আলো আর অন্ধকারের মধ্যে এক উন্মত্ত খেলা চলছে। আর এই দপদপানির তালে তালে মেয়েটির গহ্বর সদৃশ চোখের রং পাল্টে যেতে লাগলো। এক মুহূর্তে তার নিকশ কালো, পরক্ষণে গাঢ় নীল, তারপর তীব্র রক্ত লাল এবং অবশেষে বিষাক্ত হলুদ। আলোর প্রতিটি ঝলকানির সাথে তার চোখ যেন অস্তিত্বের ভিন্ন ভিন্ন রূপ দেখাচ্ছে। আমি আতঙ্কে জমে গেলাম, গা বেয়ে ঘাম ঝরতে লাগলো, আর আমি নিজেকে বাঁচাতে পিছিয়ে যেতে শুরু করলাম। কিন্তু আমার আগেই সেই মেয়েটি বিদ্যুতের বেগে ঝাঁপিয়ে পড়ল। খপ করে আমার মাথাটা ধরে নিল সে। তার হাতের বাঁধন ছিল অবিশ্বাস্য রকমের শক্ত। এ যেন কোনো মানুষের নয়, কোনো অশরীরী শক্তির দখল। সে আমাকে সেই বিভৎস গায়ে ছুঁড়ে টানতে টানতে গুহার আরো গভীরের দিকে নিয়ে যেতে শুরু করলো। একসময় সে আমাকে টেনে এনে ফেললো ঠিক সেই জায়গাটিতে, যেখান থেকে ওই তীক্ষ্ণ নীল জ্যোতিটা ঠিকরে বেরোচ্ছিল। আমি যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ড যেন থেমে যেতে চাইল। মাটিতে পাতা একটি বিশাল নীল বৃশ্চিক আকারের আসন। এই আসন থেকে বিস্ফোরিত হচ্ছে সেই গুহা জুড়ে ছড়িয়ে থাকা তীব্র নীল আলো। আর সেই আসনের ওপর কালো বসনের এক সন্ন্যাসী ধ্যানস্থ হয়ে বসে আছেন। তার মুখমণ্ডলে এক স্থির শীতল ভাব, কিন্তু চোখ দুটি যেন এই পৃথিবীর নয়। কি হচ্ছে আমার সাথে? কথাটা আমার মুখ দিয়ে ফিসফিস করে বেরিয়ে এলো। আর ঠিক সেই মুহূর্তেই কোথা থেকে যেন শয়ে শয়ে কালো বৃশ্চিক কিলবিল করে বেরিয়ে এলো। তারা ঢেউয়ের মতো এগিয়েছে, দ্রুত ঢেকে দিল সেই কালো বসনের সন্ন্যাসীকে। নিমেষে সন্ন্যাসীর অবয়ব বৃশ্চিকদের কালো আবরণের নিচে অদৃশ্য হয়ে গেল। আমি পিছন ফিরে তাকাতেই দেখি আমারই মতো দেখতে সেই মেয়েটিও একই পরিণতি বরণ করছে। তার সেই বিকৃত হাসি তখনও লেগে আছে মুখে। হাসতে হাসতে সেও যেন শয়ে শয়ে বৃষ্টিকে নিচে ঢেকে যাচ্ছে। আমার সারা শরীর বেয়ে যেন এক ঠান্ডা ভিতর চলে গেল। আমি আর এক মুহূর্ত এই দৃশ্য দেখতে পারলাম না। হঠাৎ আমার নাকে এসে লাগলো এক পরিচিত তীব্র গন্ধ, যেন ভেজা মাটি আর পোড়া ধূপের মিশেল। আমার মাথা ঘুরতে শুরু করলো। ধীরে ধীরে আমি আমার চোখ বুঝলাম। যখন আমার চোখ খুললো, দেখলাম আমি আমার পরিচিত ঘরের পালঙ্কে শুয়ে আছি। পরনে সাদা শাড়ি নয়,
পরনে এক দুধে আলতা রঙের জামদানি শাড়ি। এই তো আমার পরিচিত ঘর। চারপাশের প্রতিটি আসবাব, প্রতিটি কোণা সব আমার চেনা। এই ঘরেই তো কেটেছে আমার ছোটবেলা থেকে বড়বেলা। ওই তো দেওয়ালের উপর বড় বড় করে সুন্দর করে লেখা আমার নাম, সৌরসেনী আচার্য, জমিদার মৃগাঙ্ক শেখর আচার্য ও দেবী সংজ্ঞার একমাত্র কন্যা। আর পাশে চলছে আমার রাজকীয় বেশে আঁকা একটি ছবি। হ্যাঁ, তার মানে তো আমি আমার জমিদার মহল আচার্য কুঞ্জেই রয়েছি। আমি উঠে জানালার দিকে তাকালাম। ওই তো জানালা দিয়ে দেখা যাচ্ছে আমার প্রিয় গ্রাম দহনপুর, আমাদের মেঘে ঢাকা উত্তরবঙ্গের এক শান্ত পাহাড়ি এলাকা। ভয়, আতঙ্ক, বিস্ময় সব যেন এক নিমেষে দূর হয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম, এ তবে শুধু এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন ছিল। হঠাৎ কানে এলো আমার মায়ের কণ্ঠস্বর। দেবী চণ্ডীর কৃপায় আজ প্রায় 13 দিন পর তুমি নিজের চেতনা ফিরে পেয়েছো সৌরা। তবে সর্বনাশ যা হওয়ার তা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। তোমার 21তম জন্মদিনের রাতে মন্দির থেকে চণ্ডী মায়ের স্বর্ণাভ বৃষ্টিকা হৃৎপিণ্ডটি চুরি গেছে, আর সেই রাত থেকেই তুমি অজ্ঞান অবস্থায় ছিলে। আমাদের গ্রামে কোনো এক কালো ছায়ার থাবা পড়েছে সৌরা। এই 13 দিনে 7টা খুন হয়েছে। সবাই একে অপরকে খুন করছে। সবাই কেমন যেন মানব রাক্ষসে পরিণত হয়েছে। সবই ঘটছে কেবলমাত্র আমাদের রক্ষা কবচের অনুপস্থিতিতে। ধীরে ধীরে আমার চোখটা আবারও বন্ধ হয়ে গেল। এ কোন বিপত্তির মুখে আমরা? হঠাৎ এক নারী কণ্ঠ শুনতে পেলাম। তোর গন্তব্য স্থির হোক শুধু কলিকাতা। তন্ত্রের পথেই মিলবে মটলেনের সেথায় বার্তা। বিধাতার লিখন হোক এবার প্রকাশ, সেই লিখনেই আছে তারানাথ তান্ত্রিকের আভাস। সময়টা এখন কার্তিক মাসের মাঝামাঝি চলছে। আকাশটা আজ সকাল থেকেই বেশ ঝকঝকে পরিষ্কার। দিনটা আজ রবিবার হওয়ায় বাজারে ভিড়টা একটু বেশি ঠেকছে যেন, কিন্তু বাতাসের শীতল স্পর্শে সেই ভিড়ের মধ্যেও একটা আরামদায়ক আলস্য মিশে আছে। আজকে সকাল সকাল কি মনে হতে কচুরি আর ঘুগনি কেনার উদ্দেশ্যে বাজারে হানা দেওয়া আর কি। ছুটির দিনে একটু জমিয়ে জল খাবার খেতে কার না স্বাদ জাগে বলুন দেখি। যেখানে আমি একেবারে শুদ্ধ বাঙালি, সেখানে তো কোনো কথাই হবে না। কচুরি ঘুগনি কিনতে কিনতেই আচমকা তারানাথের কথা মনে আসলো। কয়েকদিন কাজের চাপে বেশ অনেক দিনই ওনার বৈঠকখানায় আসর বসানো হয় না। এসব ভাবতে ভাবতেই বাজার এলাকা দিয়ে হেঁটে আসছি, মনটা হঠাৎ করেই যেন তারানাথের কাছে নতুন কোনো ঘটনা শোনার জন্য উতলা হয়ে উঠেছে। এসব 7-5 ভাবনা সাজাতে সাজাতেই হঠাৎ আমার চোখ আটকে যায় একটা ফলের দোকানের সামনে। একেই বলে মেঘ না চাইতেই জল। সেখানে দাঁড়িয়ে আছে কিশোরী সেন, তারানাথের আসরের আমার দোসর যাকে বলে। সে মন দিয়ে আপেল দেখছে, দামাদামি করছে। যেই না উচ্ছ্বসিত হয়ে আমি কিশোরীর দিকে এগোতে যাব, ঠিক তক্ষুনি আমার চোখে পড়ল এক বীভৎস দৃশ্য। কিশোরীর পায়ের ঠিক কাছে ফলের ঝুড়ির তলা থেকে একটা বড় সড়ো কালো বৃশ্চিক অত্যন্ত ধীর গতিতে বেরিয়ে আসছে। তার দেহটা কুচকুচে কালো, সূর্যের আলোয় চকচক করছে, আর লেজটা উঁচু হয়ে উঠেছে যেন তার বিষাক্ত অস্তিত্বের ঘোষণা সে নিজেই করছে। কেমন জানি সরাসরি কিশোরীর উন্মুক্ত গোড়ালির দিকে ধেয়ে যাচ্ছে বোধ হলো। আমি চিৎকার করার বা তাকে সতর্ক করার সময়টুকুও পাই না। এক মুহূর্তের বিভেদ, আর হয়তো ভয়ানক কিছু ঘটে যাবে। সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে আমি বিদ্যুৎ গতিতে দৌড় দিই সেই পানে। কোনো মতে এক ধাক্কা মেরে কিশোরীকে এক পাশে সরিয়ে আনি। ফল ছিটকে পড়ে। আরে ফলগুলো পড়ে গেল তো। কি হয়েছে? বৃষ্টি। আরে দূর আমার ফলের দোকানি চেঁচিয়ে ওঠে, আর বাজারের মধ্যে মুহূর্তের মধ্যে একটা হই হই পড়ে যায়। কিশোরী ভয়ে জমে গিয়ে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। ততক্ষণে সেই বৃশ্চিকটি একটা ছেঁড়া বস্তার তলায় সেঁধিয়ে গেছে। বুঝলাম কোনো মতে ওই চলন্ত বিপদটাকে কাটানো গেছে।
চারিদিক থেকে লোক জড়ো হতে থাকে। কি হলো, কেন হলো, এই প্রশ্ন আর কৌতূহল মেখে বহু মুখ আমাদের দিকে তাকিয়ে আছে। ভিড়ের মাঝে হঠাৎ একজন বয়স্ক মানুষ, যার কপালে একাধিক বলিরেখা, সে অত্যন্ত গম্ভীর স্বরে বলে ওঠে, বৃশ্চিক, এ তো সাধারণ পোকা নয় বাপু, এ হলো গিয়ে অশুভের প্রতীক। আমাদের শাস্ত্রে বলে এদের আনাগোনা মানেই আশেপাশে প্রেতাত্মা কিংবা রাক্ষস কক্ষসদের করাল ছায়া পড়ছে। সাবধান কিন্তু বাছারা। বাজারের লোকেরা ওই বুড়োর কথা শুনে ফিসফিস করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ভিড়টা পাতলা হয়ে আসে। কিশোরী কিন্তু এখনো কাঁপছে, তার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। কিশোরী কাঁপা কাঁপা গলায় বলল, ভাইয়া, ভাইয়া, আজ তুমি না থাকলে যে আমার কি হতো। ওটা ওটা এত এত বড় ছিল। আমি চারপাশে একবার চোখ বুলিয়ে নিই সাবধানতার সাথে। বাজারের এই ভিড়ের মধ্যে এমন বিশালাকার বৃশ্চিকের অস্তিত্ব কেমন জানি অসঙ্গত ঠেকছে বড় বেশি। আমার মনে পড়ে সেই বুড়ো লোকটির কথা। আমি কিশোরীর দিকে তাকিয়ে বলে উঠি, কি বলো ভায়া কিশোরী, হাতে কিন্তু আমার কচুরি আছেই। যাবে নাকি মটলেনে? একেবারে প্রাতরাশের সাথে নতুন কোনো ঘটনাও গলাধকরণ করা যায়, কি বলো? কিশোরী দ্রুত মাথা নেড়ে সায় দেয়। তার চোখে এখন ভয় নয়, বরং তীব্র কৌতূহল আর জিজ্ঞাসা। আমাদের দুজনের মধ্যে কোনো আলোচনা হলো না, শুধু একটা সিদ্ধান্ত স্থির হয়। আচমকা কিশোরী বলে ওঠে, আচ্ছা ভাইয়া, বলছি এই বৃশ্চিক সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ওনার কাছে কি জানা যাবে? সেটাও তো আমরা আজকে জানতে পারি, বলো। না, খুব একটা ভুল কিছু বলনি এ ব্যাপারে কিশোরী। আজকে ওনাকে এই বিষয়ে একবার চেপে ধরা যেতেই পারে। আমরা আর অপেক্ষা না করে এই রবিবারের সকালে সেই অশুভ বৃশ্চিকের ছায়াকে মাথায় নিয়েই তারানাথের ঠিকানার দিকে দ্রুত পা বাড়াই। বেশ অনেকটা পথ অতিক্রম করে অবশেষে আমরা এসে দাঁড়ালাম মটলেনে, তারানাথের বাড়ির সেই সরু গলির সামনে। ইতিমধ্যেই গলির মোড় থেকে কিশোরী কিন্তু নিতে ভোলেনি একটা পাসিং শোয়ের প্যাকেট। দুজন মিলে আজ যেন নতুন করে একটা উত্তেজনা নিয়ে এগিয়ে যেতে থাকলাম সেই গলি ধরে। কিছুটা এগিয়েই চোখে পড়ল আমাদের তারানাথের সেই চিরপরিচিত সাদামাটা একতলা বিশিষ্ট কাঙ্ক্ষিত বাড়িটা। বাড়ির সামনে তারানাথের প্রচারে একটা টিনের সাইনবোর্ড টাঙানো, তাতে লেখা, তারানাথ জ্যোতির্বিনোদ। এই স্থানে হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয়। গ্রহ শান্তির কবজ তন্ত্রোক্ত মতে তৈরি করি, আসুন ও দেখিয়া বিচার করুন। বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে, দর্শনী নামমাত্র। আমরা সাইনবোর্ডটায় একবার চোখ বুলিয়ে বাড়ির সদর কাঠের দরজায় 3 বার ঠকঠক করলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর খুট করে একটা শব্দ হলো দরজায়। দেখলাম তারানাথের স্ত্রী এসে নীরবে দরজাটা খুলে দিয়ে আমাদের দিকে এক ঝলক তাকিয়ে স্মিত হেসে চলে যেতে লাগলেন। অবশ্য তার আগেই ওনার হাতে আমার আনা কচুরি আর ঘুগনির ঠোঙাখানা দিয়ে দিলাম। উনি তা নিয়ে ধীর পায়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। আমরা দরজা দিয়ে প্রবেশ করে এগিয়ে গেলাম তারানাথের বৈঠকখানার দিকে। বৈঠকখানাতে ঢুকেই দেখলাম তারানাথ নিজের প্রিয় ভাঙা তক্তপোষে আয়েশ করে বসে খবরের কাগজের পাতা উল্টাচ্ছে, আর একটু পর পর পাশে রাখা চায়ের কাপে সুরুত করে তৃপ্তি সহকারে টান দিচ্ছে, আর এক হাতে মুড়ি মাখার বাটি থেকে টুকটুক করে মুড়ি মাখা খাচ্ছে। হঠাৎ তিনি খবরের কাগজটা মুখের সামনে থেকে সরিয়ে আমাদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে উঠলেন, আরে কি সৌভাগ্য যে আজ কি সকালের প্রাতরাশের সাথে তাসর বসানোর উদ্দেশ্যেই তোমাদের এই হাজিরা? তারানাথের এমন রসিক প্রশ্ন শুনে আমি কিছু বলতে যাওয়ার আগেই দেখি কিশোরী বলে উঠল, হ্যাঁ ঠাকুর মশাই, আসল কথা হচ্ছে এই জলযোগের সাথে যদি আপনার কৃপায় ওই গল্পযোগটা আমাদের হয় না, সেই আশাতেই আপনার কাছে হাজির হওয়া আমাদের। না, মেনে নিলাম কিশোরী, তোমাকে আমি একদিনেও কোনো সংশোধন করে উঠতে পারলাম না। তোমাকে এখনো বোঝাতেই পারলাম না যে আমি কোনো গল্প নয়, আমি আমার বাস্তব অভিজ্ঞতা শোনাই তোমাদের। আমি বুঝলাম কিশোরী এবার একটা গন্ডগোল পাকালো বলে। আর দেরি না করে এবার আমাকেই মাঠে নামতে হবে। আগে বলছি ঠাকুরমশাই, আপনি এসব বাদ দিন। আজকে না আপনার কাছে একটা বিষয় জানার আছে। আজ সকালবেলাতেই বাজার চত্বরে কিশোরী এক বিশাল বৃশ্চিকের কবলে পড়তে যাচ্ছিল।
কোনো মতে সেখান থেকে আমরা বাঁচি। তখনই একজন বয়স্ক লোককে বলতে শুনি, বৃশ্চিক, এ তো সাধারণ পোকা নয় বাবু, এ হলো গিয়ে অশুভের প্রতীক। আমাদের শাস্ত্রে বলে এদের আনাগোনা মানেই আশেপাশে প্রেতাত্মা কিংবা রাক্ষস কক্ষসদের করাল ছায়া পড়ছে। সাবধান কিন্তু বাছারা। তো আমি এটাই জানতে চাইছি যে আপনার এই বিষয়ে কি মত? আচ্ছা, আপনার জীবনে কি এমন কোনো অভিজ্ঞতা ছিল যা বৃশ্চিকের সাথে যুক্ত? তারানাথ আবার চায়ের কাপটা তুলে নিয়ে তাতে শব্দ করে একটা চুমুক দিয়ে চোখ বুজে বলতে শুরু করলেন, বিভূতি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো অবলা জীবই অশুভ হতে পারে না। কেবল কিছু জীব যাদের বিষাক্ত হতে হয়, তাও নিজেদের রক্ষার স্বার্থে তাদেরকেই আমরা ওই অশুভ বা হিংস্র হিসেবে দাগিয়ে দিই। কখনো তাদের স্বভাবের কারণে, আবার কখনো তাদের রূপের কারণে। তবে হ্যাঁ, যদি বৃশ্চিকের কথা বলো, আমার জীবনে একটা ঘটনা ছিল বটে, যা শুনলেই তোমরা বুঝতে পারবে অশুভ কিংবা শুভ দুটোই কর্মের উপর নির্ভর করে, জন্মের ওপরে নয়। তারানাথের কথা শেষ হতে না হতেই একটা থালা হাতে নিয়ে বৈঠকখানায় প্রবেশ করলেন তারানাথের স্ত্রী। ওনার হাতে আমার আনা সেই কচুরিয়ার ঘুগনি পাত্রে পাত্রে সাজানো। উনি ওটা আমাদের সামনে রেখে দিয়ে যেমনভাবে এসেছিলেন তেমনভাবেই বেরিয়ে গেলেন। এতে যদিও আমি বিন্দুমাত্র অবাক হলাম না, কারণ এতদিন যাবৎ তারানাথের কাছে আসি, কোনোদিনই ওনার মুখে আমি তেমন কথা শুনিনি। তাই এই দৃশ্য আমাদের বেশ পরিচিতই। আমি আর কিশোরী একে একে কচুরিয়ার ঘুগনির পাত্র তুলে নিলাম হাতে, আর অপেক্ষা করতে লাগলাম তারানাথের মুখ থেকে আবারও একটা নতুন রোমহর্ষক ঘটনা শোনার জন্য। এই ঘটনা ঘটার সময়কালটা ছিল আমার মধ্য যৌবন। চারির তখন জন্ম হয়ে সে বেশ বড় হয়ে গেছে। বিবাহিত জীবনের কয়েক বছর পার করে তখন আমি অনেকটা পরিপক্ক হয়ে উঠেছি সংসার ধর্ম পালনে। এই সময়কালে আমার তেমন আহামরি খুব একটা বেশি তন্ত্রশক্তি ছিল না। আমার অভাবের সংসার চলছিল টুকটাক ওই মন্ত্র শুদ্ধিকরণ আর হাত গণনা করে। অভাব দেখা দিয়েছিল সংসারে বেশ। সেই সময়টা আমার জীবনের এক কঠিন সংগ্রাম চলছিল। চারির মা মুখ ফুটে কিছু না বললেও আমি জানতাম সংসার চালাতে তাকে কতটা হিমশিম খেতে হচ্ছে। সামান্য রোজগারে তিনটে পেট চালানো দায় হয়ে পড়ছিল। ঠিক এমন সময়েই একদিন আমার দুয়ারে আসে এক যুবতী মেয়ে আর একজন ভদ্রলোক। সময়টা ছিল একেবারে কনকনে ঠান্ডার সময়, অগ্রহায়ণ মাসের মাঝামাঝি। শীতের জন্য বেশ বেলায় হয়ে গিয়েছিল সেদিন ঘুম থেকে উঠেই কোনো রকমে হাত মুখ ধুয়ে বাসি কাপড় পাল্টে চটজলদি দুটো মুড়ি বাতাসা খেয়ে এসে বসেছি হাত গণনা করতে। তখন ওই ধরো সকাল 10টা হবে। সেদিন মোটে 3-4 জনই এসেছিলেন নিজেদের হাত দেখাতে। যথারীতি আয়ও তেমন একটা বেশি কিছু হয়নি। সবাইকে দেখে উঠতে উঠতে ওই সূর্যি মাথার ওপর দাঁড়িয়েছে। শীতের বেলায় বেশি দেরি করে স্নান করতে নেই, ছোটবেলা থেকেই শুনে আসছি মা ঠাকুমার কাছে। তাই অভ্যাসবশত একটু তাড়াহুড়ো করে স্নানাদি সেরে সবে এসে আয়েস করে গিয়ে বসেছিলাম ঘরের চৌকিতে। তখনই আমার স্ত্রী হন্তদন্ত হয়ে এসে জানালো আমার সাথে নাকি সুদূর দহনপুর থেকে জমিদার বাড়ির মেয়ে ও সেখানকার একজন পরামর্শদাতা এসেছে। তাদেরকে নাকি আমার স্ত্রী এনে বসিয়েছেন বৈঠকখানায়। আমি বললাম, তাই নাকি? চলো তো দেখি কি ব্যাপার। আমি তাড়াতাড়ি বৈঠকখানার দিকে পা বাড়ালাম। বাইরের দরজায়
দাঁড়িয়েই বুঝতে পারলাম যারা এসেছেন তারা সাধারণ কেউ নন। তাদের পোশাকে ও চালচলনে এক আভিজাত্যের ছাপ, যা আমার এই দিনহীন মঠলেনের কুটিরে সচরাচর দেখা যায় না। বৈঠকখানায় ঢুকে দেখি আমার সেই ভাঙা তক্তপোষের পাশে একজন প্রায় আমারই বয়সী কিন্তু স্বাস্থ্যবান সপ্রতিভ ভদ্রলোক বসে আছেন। তার পাশে বসা এক যুবতী নারী, যার রূপের জ্যোতি শীতের সকালেও যেন ঘর আলোকিত করে রেখেছে। পরনে দুধে আলতা রঙের জামদানি শাড়ি, মুখায়বে এক অস্বাভাবিক স্থিরতা, যেন তিনি কোনো বড় ধাক্কা সামলে উঠেছেন মাত্র, কিন্তু চোখে মুখে এক তীব্র উদ্বেগের ছাপ। আমি ঘরে প্রবেশ করা মাত্রই ভদ্রলোক উঠে দাঁড়ালেন। আগে আপনি কি তারানাথ জ্যোতির্বিনোদ মশাই? নমস্কার, আমি অভয় দত্ত, দহনপুরের জমিদার মৃগাঙ্কুশেখর আচার্যের বিশেষ পরামর্শদাতা। আর ইনি হলেন জমিদার কন্যা সৌরসিনী আচার্য। সৌরসেনী আমার দিকে তাকালেন। তার সেই গভীর চোখের চাহনিতে একই সাথে জিজ্ঞাসা, ভয় আর এক করুণ আরতি ছিল। আরে বসুন বসুন, আমি তারানাথ। আপনারা এত দূর থেকে এসেছেন, নিশ্চয়ই কোনো গুরুতর ব্যাপার। বলুন, কিভাবে আপনাদের সাহায্য করতে পারি? গুরুতর নয় মশাই, এ হলো মহা সংকট। যার কাছে এসেছি তার পরিচয় আমরা দৈব নির্দেশে পেয়েছি। আগে ঠাকুর মশাই, আমার 21তম জন্মদিনের রাতে আমাদের কুলদেবী চণ্ডী মায়ের মন্দির থেকে কোনোভাবে চুরি হয়ে গেছে মায়ের স্বর্ণাভ বৃষ্টিকা হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড আমাদের জমিদার বাড়ির কেবল ঐতিহ্য নয়, আমাদের রক্ষা কবচ ছিল বলতে পারেন। তার কথা বলার সময় কণ্ঠস্বর কাঁপছিল, যেন তিনি সেই রাতের ভয়াবহতা এখনো অনুভব করছে। আর সেই রাতেই আমি গভীর এক আচ্ছন্নতার মধ্যে চলে যাই। প্রায় 13 দিন পর যখন জ্ঞান ফিরল, তখন শুনতে পেলাম কোনো এক মহিলার কণ্ঠে দৈব বাণী। সেই বাণী ছিল, তোর গন্তব্য স্থির হোক শুধু কলিকাতা, তন্ত্রের পথেই মিলবে মটলেনের সেথায় বার্তা। বিধাতার লিখন হোক এবার প্রকাশ, সেই লিখনেই আছে তারানাথ তান্ত্রিকের আভাস। সৌরসেনীর কথা শুনে আমি চমকে উঠলাম। কোনো রহস্যময়ী নারী কণ্ঠ আমার নাম ধরে বার্তা দিচ্ছে, তাও আবার সুদূর দহনপুরে। এ কেমন দৈব খেলা! বলেন কি, বৃশ্চিকার হৃৎপিণ্ড চুরি এবং এই দৈব নির্দেশ! কিন্তু মা জননী, আপনি বললেন যে জ্ঞান ফেরার পর দৈববাণী শুনেছেন। এর আগে যে 13 দিন আপনি অজ্ঞান ছিলেন, সেই সময়টার কোনো স্মৃতি আপনার মনে নেই? তার চোখ আবার কোনো দৃশ্য মনে করে হয়তো স্থির হয়ে গেল। আমার মনে আছে, এক ভয়াবহ দুঃস্বপ্ন নয়, যেন এক বাস্তব বিভ্রম। আমি যেন সাদা মেঘের এক টুকরো অংশ হয়ে জঙ্গলের স্যাঁতস্যাঁতে মাটিতে হাঁটছিলাম। একটি গুহা, সেখানে নীল আলো, আর সেখানে আমারই মতো দেখতে এক কালো বসনের নারী। তার চোখ ছিল গভীর, নিরেট কালো গহ্বর। সৌরসেনী এক নিঃশ্বাসে গুহার ভেতরে নিজের প্রতিবিম্ব লেখা সেই বৃশ্চিক আকৃতির আসনে বসা সন্ন্যাসী এবং সব শেষে শত শত কালো বৃশ্চিক দ্বারা ঢেকে যাওয়ার পুরো ঘটনাটি আমাকে জানালে। তার মুখের আতঙ্কের ছাপ দেখে আমার বুঝতে বাকি রইল না যে এটা কোনো সাধারণ স্বপ্ন ছিল না। ঠাকুর মশাই, আমি যখন চোখ খুললাম, দেখলাম আমি আমার পরিচিত আচার্য কুঞ্জ জমিদার বাড়ির নিজস্ব ঘরেই রয়েছি। আর আমার মা জানালেন, সেই বৃশ্চিকার হৃৎপিণ্ড চুরির পর থেকে আমাদের গ্রামে অশুভর কালো ছায়া নেমে এসেছে। 13 দিনে 7টা খুন হয়েছে।
একে অপরকে খুন করেছে মানুষ। আমার গায়ের মানুষদের ভেতর কেমন যেন অনুভূতির অভাব দেখা দিতে শুরু করেছে। আমার মনে হয় আমার স্বপ্নে দেখা গুহার সেই বৃশ্চিকার চুরির মধ্যে কোনো গভীর যোগসূত্র আছে। এমনকি শুধু তাই নয়, আমার কাকাদের ছেলেমেয়েরা যারা যারা আমার থেকেও বড়, আমার দাদারা অসুস্থ হয়ে পড়েছে। তাদের শরীরে বৃশ্চিকের কামড়ের দাগ পাওয়া গেছে অগুন্তি। ধীরে ধীরে তারা সবাই বিছানা শয্যা নিচ্ছে, রক্তাল পতা দেখা দিচ্ছে। আমি চুপ করে রইলাম। আমি যেন মুহূর্তের মধ্যে গভীর চিন্তায় ডুবে গেলাম। চুরির ঘটনা, সৌরসেনীর 13 দিনের অচেতনতা, বৃশ্চিকের স্বপ্ন, গ্রামে পরপর খুন, জমিদার বাড়ির উত্তরসূরিদের অসুস্থ হয়ে পড়ে, আর সেই অদ্ভুত দৈববাণী, সব যেন এক দুর্বোধ্য তান্ত্রিক চক্রের দিকে ইশারা করছে। আপনারা যা বললেন তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা কোনো সাধারণ চুরির ঘটনা নয়। বৃশ্চিকার হৃৎপিণ্ডটি কেবল রক্ষা কবচ ছিল না, এটি কোনো এক বিশেষ তান্ত্রিক ক্রিয়ার সঙ্গে যুক্ত। দেবী চণ্ডীর হৃৎপিণ্ড বৃশ্চিক। আপনাদের গ্রামে যে 7টি খুন হয়েছে, আর আপনার দাদাদের শরীরে যে বৃশ্চিকের কামড়ের চিহ্ন দেখা দিয়েছে, সে সবই এক অশুভ শক্তির খেলা। এই খেলার মূল সূত্র প্রথিত আছে সেই গুহার নীল আলোয়, সেই অন্ধকূপের চোখের নাড়িতে। মনে হচ্ছে এ আপনাদের জমিদার বংশ এবং দহনপুর গ্রামেই এর ইতিহাস আছে। দৈববাণী মিথ্যা হয় না মা জননী। কলিকাতা থেকে মডলেনে যে বার্তা এসেছে তার অর্থ এই যে এই পথে নামতেই হবে। অভয় দত্ত মাথা নত করে বললেন, আমরাও ঠিক তাই বুঝেছি ঠাকুরমশাই। এই মহাসংকট থেকে আমাদের উদ্ধার করতে গেলে আপনার মতো অভিজ্ঞ ব্যক্তির সাহায্য ছাড়া যে উপায় নেই। দয়া করে আপনি আমাদের সঙ্গে দহনপুরে চলুন। আমাদের জমিদার মশাই স্বয়ং আপনাকে অনুরোধ করেছেন। আমাদের বিশ্বাস একমাত্র আপনিই পারবেন। দেবী চন্দ্রীর সেই বৃশ্চিকা হৃৎপিণ্ডটিকে উদ্ধার করে আমাদের গ্রামকে অভিশাপ মুক্ত করতে আপনিই পারবেন। সৌরসেনীও তার হাত জোর করে তীব্র আরতি নিয়ে বললেন, আপনি না গেলে আমার গায়ের মানুষগুলো সবাই মানব রাক্ষসে পরিণত হয়ে যাবে ঠাকুরমশাই। আমার ভয় হচ্ছে, আপনি যদি আর কাল বিলম্ব করেন তবে হয়তো তাদের একজনকেও আর বাঁচানো যাবে না। এমনকি আমার বংশও নির্বংশ হবে। আপনি আমাদের একমাত্র আশা। দয়া করে এখনই চলুন। ওনাদের আকুতি মিনতি দেখে আমি মনে মনে স্থির করে বললাম, তৈরি হন আপনারা, আমি যাব। তবে মনে রাখবেন, এ পথ কেবল তন্ত্রের পথ নয়, এ এক গভীর রহস্যের অতলে প্রবেশ। কিছু না কিছু অতীত রয়েছে এই ঘটনার মূলে। প্রস্তুতি চাই আমার তান্ত্রিক মন এবং সাহস উভয়েরই। পরের দিন ভোরবেলায় আমরা উত্তরবঙ্গের দহনপুরের উদ্দেশ্যে রওনা হলাম। সেই সময় মোটর গাড়ি বা দ্রুতগামী যোগাযোগ ব্যবস্থা তেমন উন্নত ছিল না। তাই অভয় দত্তর ভাড়া করা এক পুরনো গাড়িতে কলকাতার শীতের সকাল পার হয়ে আমরা চলতে শুরু করলাম। সৌরসেনী নীরব ছিলেন। তার দুধে আলতা রঙের জামদানি শাড়িটা যেন শীতে আরো মলিন দেখাচ্ছিল। চোখ দুটিতে কেবল এক বিষণ্ণ জিজ্ঞাসা। পথে এক সময় মৌনতা ভেঙে সৌরসেনীর দিকে তাকিয়ে বললাম, মা জননী, আপনার স্বপ্নে দেখা গুহার বর্ণনায় আপনি একটি নীলাভ বৃশ্চিক আকৃতির আসনের কথা বলেছিলেন। আর আপনি এও বলেছেন যে আপনাদের কুলদেবী চণ্ডী মায়ের হৃৎপিণ্ডটি একটি স্বর্ণাভ বৃশ্চিকা হৃৎপিণ্ড। হ্যাঁ ঠাকুরমশাই, এর মধ্যে কি কোনো যোগসূত্র আছে? যোগসূত্র নিশ্চয়ই আছে, আর সেই সূত্র ধরেই আমাদের এক ইতিহাসের দিকে যেতে হতে পারে। দহনপুর আর আচার্য বংশের অতীতের সঙ্গে এই বৃশ্চিক তন্ত্রের কোনো না কোনো একটা সম্পর্ক তো থাকবেই। অভয় দত্ত এতক্ষণ শুনছিলেন, এবার একটু ভেবে বললেন, হ্যাঁ ঠাকুরমশাই, একটা লোককথা আছে।
আচার্য বংশের পূর্বপুরুষ জমিদার শশাঙ্ক শেখর আচার্য অত্যন্ত অত্যাচারী ছিলেন। তার মতের বিরুদ্ধে সাধারণ মানুষের ওপর অত্যাচার বিদ্রোহ করার প্রায় 50 বছর আগে তিনি একজন নিরপরাধ তান্ত্রিক সাধককে জনসমক্ষে গায়ে শয় শয় বিষধর বৃশ্চিক ছেড়ে দিয়ে এক নির্মম মৃত্যু উপহার দেন এবং তার বৃন্দাবন থেকে আনা মন্ত্রপুত স্বর্ণাভ বৃশ্চিকার হৃৎপিণ্ড কবচ ছিনিয়ে নেন। সাধক মরার আগে অভিশাপ দিয়ে গিয়েছিলেন যে জমিদার বংশের রক্ত বৃশ্চিকের বিষে শুকিয়ে যাবে আর দহনপুরের মানুষজন চেতনাহীন হয়ে মানব রাক্ষসে পরিণত হবে। তবে এরপরই এক তান্ত্রিকের দ্বারা জমিদার মশাই এই চণ্ডী মন্দির স্থাপন করেন এবং সেই স্বর্ণাভ বৃশ্চিক হৃদয়ের প্রতিষ্ঠাও করেন। পরে শোনা যায় সেই তান্ত্রিককেও তিনি লাঞ্ছনা করে মৃত্যু উপহার দেন, যাতে আর কেউ এই বৃশ্চিকার হৃৎপিণ্ড স্থাপনের ইতিহাস না জানতে পারে। যাই হোক, তারপর গ্রামের লোকেরা বিশ্বাস করত মন্দিরের চণ্ডী মূর্তির হৃদয়ে বসানো সেই বৃশ্চিকার হৃৎপিণ্ড কবচটি এই অভিশাপকে এতদিন আটকে রেখেছিল। কিন্তু এখন আমি মাথা ঝাঁকালাম, আমারও তাই মনে হচ্ছে এ কোনো সাধারণ প্রতিশোধ নয়, এ হলো এক প্রেতাত্মা নিয়ন্ত্রিত তান্ত্রিক প্রতিশোধ। সাধক হয়তো মারা গেছে, কিন্তু তার তন্ত্রের শক্তি তখনও সুপ্ত ছিল তার অতৃপ্ত প্রেতাত্মায়। আর এই কবচটি চুরি হওয়ায় সে ফিরে এসেছে আর অভিশাপ মুক্ত হয়েছে হয়তোবা। এবার এটা কি সেই চুরি করিয়েছে নাকি এ একটা বিচ্ছিন্ন ঘটনা, তা তো ওখানে পৌঁছলেই জানা যাবে। দীর্ঘ পথযাত্রার পর আমরা পৌঁছলাম দহনপুরে। উত্তরবঙ্গের মেঘে ঢাকা শান্ত পাহাড়ি এলাকা হলেও গ্রামটিকে দেখে মনে হচ্ছিল যেন কোনো এক অদৃশ্য কালো ছায়া গিলে খেয়েছে। চারিদিকে এক থমথমে নীরবতা। মানুষজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বটে, কিন্তু তাদের চোখে কোনো ভাব লেশ নেই, যেন তারা কোনো কাজে ব্যস্ত রোবট। সৌরসেনী আচমকা ঢুকরে কেঁদে উঠলেন। এ কি হয়েছে আমার গ্রামের ঠাকুরমশাই? দেখুন ঠাকুরমশাই, এদের চোখে কোনো ভয় নেই, কোনো আনন্দ নেই, যেন এরা জীবন মৃত। কোনো মতে সৌরসেনীকে সামলে নিয়ে জমিদার বাড়ি আচার্য কুঞ্জে পৌঁছল। সেখানে গিয়ে সৌরসেনীর মা দেবী সংজ্ঞা আমাদের সামনে জমিদার বংশের উত্তরসূরিদের করুণ দশা তুলে ধরলেন। সৌরসেনীর কাকা জ্যাঠাদের ছেলেমেয়েরা, যারা সৌরসেনীর থেকেও বয়সে বড়, সবাই এখন মৃত্যুশয্যায়। তাদের শরীরে ছোট বড় অগন্তি কালো ছোপ, ঠিক যেন বৃশ্চিকের কামড়ের মতো। ধীরে ধীরে তাদের রক্ত স্বল্পতা দেখা দিচ্ছে আর তারা মৃত্যুর দিকে এগোচ্ছে। দেবী সংজ্ঞা কাঁদতে কাঁদতে বললেন, প্রথম দিকে আমরা ভাবতাম হয়তো সত্যি বিষাক্ত কোনো বৃশ্চিক কামড়েছে, কিন্তু এই শীতকালে বৃশ্চিক এলোই বা কোথা থেকে? আর বুদ্ধিরাও এর কোনো যথোপযুক্ত কারণ খুঁজে পাচ্ছে না। এখন বুঝছি এ কোনো অভিশাপ লেগেছে, মরক লেগেছে আমাদের গায়ে, সাক্ষাৎ মরক। আমি জমিদার বাড়ির বৈঠকখানায় বসে গম্ভীর হয়ে সব শুনলাম। আমি বুঝতে পারছিলাম এই অভিশাপই হলো সেই সাধকের প্রেতাত্মার প্রতিশোধের প্রথম অংশ। কিন্তু কি ব্যবহার করে সেই মৃত সাধক এত শক্তি ধরছে? আমি আচমকায় জিজ্ঞেস করে উঠলাম, আপনারা কি জানেন কে বৃশ্চিকার হৃৎপিণ্ডটি চুরি করেছে? ধারণা করতে পারেন? দেবী সংজ্ঞা ও অভয় দত্ত মুখ চাওয়াচাই করলেন। অভয় দত্ত বললেন, আমরা জানি না, তবে গ্রাম জুড়ে একটা রটনা কানে আসছে। মতি নামের এক গরিবের বাপ নাকি কবচটি চুরি করে পালিয়েছে। তার ছেলেটা দীর্ঘদিন ধরে এক দুরারোগ্য ব্যাধিতে ভুগছে। সে নাকি ভেবেছিল কবচটা বিক্রি করে সে ছেলের চিকিৎসা করাবে। আমি কৌতূহলী হয়ে বললাম, মতি নামের সেই গরিব লোকটি এখন কোথায়?
সে পালিয়েছে ঠাকুরমশাই, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। কপালের ভাঁজগুলো আরো গভীর হলো। মতির পালিয়ে যাওয়াটা যেন এক অসম্পূর্ণ ধাঁধার মতো। পালিয়েছে? অভয়বাবু, আমার মনে হয় এই মতি শুধু এক ছিপের টোপ, মূল শিকারী অন্য কেউ। একটা জিনিস স্পষ্ট, এই কবচ চুরির পিছনে হয়তো মতির ব্যক্তিগত কারণ ছিল, কিন্তু যে শক্তির মাধ্যমে অভিশাপকে মুক্তি দিয়েছে সেই গ্রামে বহু আগে থেকেই ওত পেতেছিল। আমি দেবী সংজ্ঞার দিকে ফিরলাম। মা জননী, বৃশ্চিকার হৃৎপিণ্ড যেখানে প্রতিষ্ঠিত ছিল সেই চণ্ডী মায়ের মন্দিরটি কোথায়? আমাকে একবার সেই মন্দির ও চুরি হওয়া স্থানটি দেখতে হবে। আর যদি সম্ভব হয় যে উত্তরসূরিরা বৃশ্চিকের কামড়ে অসুস্থ তাদের একবার দেখতে চাই, কারণ সেই বৃশ্চিক সাধারণ নয়, এ হলো তন্ত্রের বৃশ্চিক। এর কামড়ের চিহ্ন পরীক্ষা করা প্রয়োজন। দেবী সংজ্ঞা চোখ মুছে ক্ষীণ স্বরে বললেন, আসুন ঠাকুরমশাই, এই মন্দির আমাদের মহলের সংলগ্নেই অবস্থিত, আর আমাদের অসুস্থ পরিজনরা এই বাড়িরই উপরে বড় ঘরে শয্যাশায়ী। সবাইকে একসাথেই রাখা হয়েছে, কিন্তু ঠাকুরমশাই সাবধানে যাবেন। আমি সৌরসেনী ও অভয় দত্তকে সঙ্গে নিয়ে প্রথমে মন্দির ও তারপর অসুস্থদের দেখতে গেলাম। মন্দির চত্বরে গিয়ে দেখলাম দেবী চণ্ডীর মূর্তিটি তখনও সগর্বে দাঁড়িয়ে আছে। আচার্য কুঞ্জের কুলদেবী মা চণ্ডীর সেই প্রাচীন মূর্তিটি কেবল একটি পাথর বা ধাতু নির্মিত প্রতিমা ছিল না, তা ছিল যেন জমিদার বংশের শত শত বছরের ইতিহাস আর ভক্তি মিশ্রিত এক জীবন্ত সত্তা। মূর্তিটি ছিল কোষ্টি পাথরের, বহু প্রাচীন, যার উপর আলো পড়লে এক গভীর স্নিগ্ধ কালো আভা ছড়ায়। দেবীর চোখ দুটি ছিল শান্ত অথচ তীক্ষ্ণ, যেন তিনি একই সাথে জগৎ সংসারকে রক্ষা করছেন এবং অভিশাপ থেকে দূরে রাখছেন। দেবীর রূপ ছিল 4 হাত বিশিষ্ট, একটি হাতে ত্রিশূল, একটিতে অভয় মুদ্রা, অন্য হাতে ছিল আশীর্বাদের ভঙ্গিমা। কিন্তু মূর্তির সবচেয়ে বিশেষ আর মহা গুরুত্বপূর্ণ অংশটি ছিল তার বক্ষমহল। সেখানে ছিল এক স্বর্ণাভ বৃশ্চিকার হৃৎপিণ্ড আকারের স্থান। এই স্বর্ণ বৃশ্চিকের জায়গা ছিল এখানে, যা এও মুহূর্তে নেই। এটি ছিল জমিদার বাড়ির রক্ষা কবচ এবং কুলদেবী চণ্ডীর প্রাণ কেন্দ্র। আমি এখন সেই শূন্য স্থানটি দেখছি একটি গভীর গহ্বর, যা কেবল একটি চুরির দাগ নয়, বরং এক ভয়ঙ্কর শক্তির শূন্যতা এবং এক আসন্ন মরকের ইঙ্গিত বহন করছিল। সেই শূন্য স্থানের দিকে তাকিয়ে আমার মনে হলো যেন শুধু একটি গহ্বর নয়, সেখানে কোনো এক অশুভ শক্তির শূন্যতা বিরাজ করছে, যা গ্রামকে অভিভাবকহীন করে তুলেছে। চুরির কোনো বিশেষ চিহ্ন ছিল না, দরজা ভাঙা বা জোর করে প্রবেশের কোনো লক্ষণও নেই। যেন অতি সন্তর্পণে অত্যন্ত পরিচিত কেউ কাজটি করেছে। আমি মন্দির থেকে বেরিয়ে জমিদার বাড়ির ওপরের বড় ঘরটায় প্রবেশ করলাম। ঘরের ভেতর একটা অদ্ভুত থমথমে পরিবেশ। মৃদু আলোয় শুয়ে আছে জমিদার বংশের প্রায় 5-6 জন তরুণ তরুণী। তাদের মুখে কোনো রক্তিম আভা নেই, ফ্যাকাশে। তাদের হাতে পায়ে এমনকি গলার কাছেও রয়েছে ছোট বড় কালো বৃত্তাকার ছোপ। আমি একজন যুবকের হাতের কাছে ঝুঁকে পড়লাম। বৃশ্চিকের কামড়ের মতো দাগগুলি পরীক্ষা করে আমার সন্দেহ দূর হলো। আমার অভিজ্ঞতা অনুযায়ী এ কামড় কোনো সাধারণ বৃশ্চিকের নয়। আমি গম্ভীর স্বরে বলে উঠলাম, বৃশ্চিক কামড়ায় বিষ ঢেলে দেওয়ার জন্য, কিন্তু এদের শরীরে তো
রক্ত স্বল্পতা দেখা দিচ্ছে। এ কেমন বিষ যা রক্তকে শোষণ করে নিচ্ছে? অভয়বাবু, এই চিহ্নগুলি লক্ষ্য করুন। প্রতিটি কামড়ের কেন্দ্রে একটি মাত্র সূক্ষ্ম ছিদ্র। দুটি বিষ দাঁতের চিহ্ন কিন্তু নেই। বৃশ্চিকের কামড়ে দুটি ছিদ্র থাকার কথা। এ হলো এক প্রকার তান্ত্রিক শোষণ। সাধকের প্রেতাত্মা নিজের প্রতিশোধ সম্পূর্ণ করতে বৃশ্চিকের রূপ ধারণ করে রক্ত শুষে নিচ্ছে। কিন্তু এই শক্তি সে পাচ্ছে কোথা থেকে? সৌরসেনী পাশে দাঁড়িয়েছিলেন। আমার কথা শুনে তার চোখ আবার জলে ভরে এলো। তাহলে কি স্বপ্নে দেখা সেই গুহা? আমি সৌরসেনীর দিকে ফিরলাম। তার চোখ মুখ দেখে আমার মনে হলো আসল সূত্র হয়তো তার স্বপ্নের মধ্যেই লুকিয়ে আছে। মা জননী, আপনার স্বপ্নে দেখা সেই গুহাটি কি দহনপুরের আশেপাশেই কোথাও হতে পারে? আপনার কি মনে হয় সেটি কোনো কাল্পনিক স্থান নাকি বাস্তব? সৌরসেনী চোখ বন্ধ করে কিছুক্ষণ নীরব রইলেন, যেন আবার সেই বিভ্রমের গভীরে ডুব দিচ্ছেন। আমার মনে হয় হ্যাঁ, সেই ভেজা মাটির গন্ধ, পোড়া ধূপের মিশেল আর সেই গাঢ় নীল আলো। আমি ছোটবেলায় দহনপুরের বাইরে পাহাড়ের দিকে একই রকম একটা গুহার কথা শুনেছিলাম। লোকে বলতো সে গুহায় একবার কেউ ঢুকলে নাকি আর ফেরে না। নাম ছিল তার কি যেন, ঠিক ঠিক মনে করতে পারছি না। ও হ্যাঁ, মনে পড়েছে ঠাকুরমশাই, নীলগিরি গুহা। নীলগিরি গুহা নামটির সঙ্গে সৌরসেনীর স্বপ্নের নীল আলোর এক অদ্ভুত মিল খুঁজে পেলাম। নীলগিরি গুহা, ঠিক আছে। অভয়বাবু, আপনি এখনই গ্রামের অভিজ্ঞ কিছু লোককে নিয়ে আসুন, যারা এই গুহার পথ দেখাতে পারবে আমাকে, বা না পারলেও অন্তত বাতলে দিতে পারবে। আমার মনে হচ্ছে চুরির আসল রহস্য এবং সাধকের প্রেতাত্মার শক্তি সবই লুকিয়ে আছে সেই গুহার গভীরে। বৃশ্চিকার পিণ্ডটি মতি নয়, সেই প্রেতাত্মা নিজেই নিয়েছে, আর সে ওটা ব্যবহার করে এক ভয়ঙ্কর তান্ত্রিক চক্র সম্পন্ন করার চেষ্টা করছে। অভয় দত্ত আর দেরি করলেন না, তিনি দ্রুত বেরিয়ে গেলেন। সৌরসেনী উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, ঠাকুরমশাই, আপনি কি একা সেখানে যাবেন? আমি সৌরসেনীর দিকে তাকিয়ে মৃদু হাসলাম। আপনার দৈববাণী তো পথ দেখিয়েছে মা জননী। তন্ত্রের পথেই মিলবে সেথায় বার্তা। আর আমি তো জ্যোতির্বিনোদ, এই পথ আমার একার। তবে চিন্তা করবেন না, আচার্য কুঞ্জের দুর্দিনে আমি আমার যথাসাধ্য কর্তব্য পালন করব। এরপর আমি দ্রুত জমিদার বাড়ির নিজস্ব পুজো ঘরে গিয়ে বসলাম। আমার তন্ত্র সাধনার কয়েকটি জরুরি জিনিস ব্যাগের থেকে বের করলাম। কয়েকটি রুদ্রাক্ষ, একটি কালো কাপড়ের থলি, একটি পিতলের পাত্রে সিঁদুর, একটি মাদুলি, একটি আমবল্লভ। বাইরে তখন সন্ধ্যা নামছে, দহনপুরের শান্ত শীত সন্ধ্যা। কিন্তু সেই সন্ধ্যা শান্ত নয়, এক আসন্ন দুর্যোগের নীরব প্রস্তুতি নিয়ে আসছে যেন। কারণ এই রাতে আমাকে নীলগিরি গুহার দিকে পা বাড়াতে হবে, যেখানে আমার জন্য অপেক্ষা করছে সাধকের প্রেতাত্মা এবং এক ভয়ঙ্কর বৃশ্চিক তন্ত্রের চক্র। অভয় দত্ত ঘণ্টাখানেক পর গ্রামের কয়েকজন বয়স্ক মানুষকে নিয়ে ফিরে এলেন। তাদের চোখে মুখেও একই রকম ভয় আর আলস্যের ছাপ। আপনারা কি কেউ নীলগিরি গুহার সঠিক পথ জানেন? বৃদ্ধ মানুষগুলো একে অপরের দিকে তাকাতে শুরু করলো। তারা গুহাটার অস্তিত্ব স্বীকার করলো ঠিকই, কিন্তু প্রত্যেকেই বলতে লাগলো যে কেউ কোনোদিন সেদিকে যায়নি, আর যারা একবার গেছে তারা আর ফিরে আসেনি। একজন বললেন, ওটা তো অভিশাপের জায়গা ঠাকুরমশাই। পশ্চিমের পাহাড়ের নিচে একটা সরু পথ আছে, হয়তো হয়তো ওদিকেই। আরেকজন বললেন,
আরে না না, পশ্চিম নয়, গুহাটা আছে পূর্ব দিকে, এই বড় বট গাছটার পিছন দিকে। তৃতীয় একজন বললেন, আরে দূর, আসল পথটা শুরু হয়েছে উত্তর পশ্চিমের শ্মশান ঘাটের পাশ থেকে, যেখানে আগে সাধকদের ডেরা ছিল। প্রত্যেকেই একটা আলাদা পথের কথা বলতে লাগলো। কেউ যেন নিশ্চিতভাবে বলতে পারল না আসল পথটা। তাদের কথা শুনে মনে হলো তারা কেবল জনশ্রুতি আর ভয়ের ওপর নির্ভর করে কথা বলছে। বাস্তবের জ্ঞান তাদের নেই। ঠিক আছে, আপনারা এখন যান, আপনাদের আর কষ্ট করতে হবে না। সারাদিনের এই চেষ্টা ব্যর্থ হলো। গুহার রহস্যের চাবিকাঠি হাতে থেকেও সঠিক পথটা কোনো মতেই খুঁজে পেলাম না। ইতিমধ্যেই সূর্য ডুবে গিয়ে আধার নেমে এসেছে দহনপুরে। দেবী সংজ্ঞা বেশ কিছুক্ষণ অনুরোধ করার পর আমি রাতটা আচার্য কুঞ্জেই কাটানোর সিদ্ধান্ত নিলাম। অভয় দত্ত আমাকে দোতলার একটি বড় ঘরে নিয়ে গেলেন। ঘরটি বেশ পুরনো কিন্তু পরিচ্ছন্ন। রাতের আহারের সময়ও সৌরসেনী, দেবী সংজ্ঞা এবং অভয় দত্তের মুখে কোনো শান্তি ছিল না। তাদের চোখে মুখে ভয় আর উদ্বেগ লেগেই আছে। কেবল আমার দিকেই যেন তাদের শেষ আশা। খাওয়া দাওয়া শেষ করে আমি দোতলার সেই ঘরে ফিরে এলাম। ঘরে ঢুকে আলো জ্বালালাম। এরপর অভ্যাস মতো আমি বারান্দায় এসে দাঁড়ালাম। কনকনে ঠান্ডা বাতাস বইছে, কিন্তু আকাশটা আজ ভীষণ পরিষ্কার, ঝকঝকে। আজ পূর্ণিমা রাত। চাঁদের তীব্র আলো যেন অন্ধকারকে ধুয়ে দিয়েছে। চারদিক হালকা রূপালি আলোতে ভরে আছে। আমি রেলিং ধরে নিচে তাকালাম। জমিদার বাড়ির বিশাল বাগানটি চাঁদের আলোয় কেমন যেন ছায়াময় আর রহস্যজনক দেখাচ্ছে। হঠাৎ আমার চোখ স্থির হয়ে গেল বাগানের এক কোণে, একটি বড় আম গাছের নিচে, যেখানে চাঁদের আলো সরাসরি এসে পড়েছে। ঠিক সেইখানে একজন অবয়ব স্পষ্ট হয়ে ধরা দিচ্ছে আমার চোখে। না, এ তো কোনো সাধারণ মানুষ মনে হচ্ছে না। অবয়বটি সন্ন্যাসী গোছের। চাঁদের আলোয় যতটুকু বুঝলুম তা হলো ওনার গায়ে কালো বসন, মাথায় কোনো চুল নেই। লোকটি মাটিতে পাতা একটি আসনে, যোগাসনে স্থির হয়ে বসে আছে। তার দৃষ্টি গভীর, যেন কোনো দূরবর্তী নক্ষত্রের দিকে নিবদ্ধ। এই ঠান্ডায় এত রাতে একজন সন্ন্যাসী জমিদার বাড়ির বাগানে ধ্যান করছেন, আর কালো বসন। মনে পড়ল সৌরসেনীর স্বপ্নে দেখা কালো বসনের সন্ন্যাসীর কথা। কিন্তু তার তো জ্বর ছিল। ব্যাপারখানা কি? আমার মনের ভেতর এক তীব্র উত্তেজনা আর কৌতূহল মেশানো সন্দেহ জাগল। এ কি সেই বৃশ্চিক তন্ত্রের সাধক, নাকি অন্য কেউ? আমি আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারলাম না। দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম। আমি নিঃশব্দে বাগানের সেই আম গাছটার দিকে এগিয়ে গেলাম। তান্ত্রিকের কাছে গিয়ে আমি তাকে ডাকতে যাব, ঠিক তখনই একটি ভয়াবহ ঘটনা ঘটল। তান্ত্রিকটি হঠাৎ মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালেন। পূর্ণিমার চাঁদের আলো সরাসরি এসে পড়ল তার মুখমণ্ডলে, আর আমিও সুস্পষ্টভাবে তার মুখ দেখতে পেলাম। কিন্তু মুখ দেখে আমার সারা শরীর ভয়ে জমে গেল। তার চোখ দুটো, এ তো মানুষের চোখ নয়, এ যেন গভীর নিরেট কালো গহ্বর। ঠিক যেন সৌরসেনীর স্বপ্নে দেখা কালো শাড়ি পরা নারীর চোখ। কেবল একটি নয়, দুটি নয়, তার চোখের কোণে ও কপালে আরো অন্তত ৫-৬টি চোখের মতো কালো গহ্বর। চোখগুলোর দিকে তাকালে মনে হচ্ছে
যেন কোনো এক অতল স্পর্শী অন্ধকার আমাকে টেনে নিচ্ছে। তান্ত্রিকের ঠোঁটের কোণে একটি শীতল বিকৃত হাসি ফুটে উঠল। তুমি এসে গেছ। আমি জানতাম তুমি আসবে। তার কণ্ঠস্বর যেন কোনো মানুষের নয়, বহু যুগ ধরে জমানো প্রেতাত্মার ধ্বনি। তিনি আমার নাম ধরে ডাকলেন। আমার নাম তো তার জানার কথা নয়। আমি পিছিয়ে যেতে শুরু করলাম, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তান্ত্রিক তার যোগাসন থেকে বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়ালেন, আর ঠিক সেই মুহূর্তেই তার পায়ের কাছ থেকে শয়ে শয়ে কুচকুচে কালো বৃশ্চিক কিলবিল করে বেরিয়ে আসতে শুরু করলো। তারা যেন চারপাশের অন্ধকার চুষে নিয়ে আরো কালো হয়ে উঠেছে। বৃশ্চিকেরা ঢেউয়ের মতো এগিয়ে আসছে আমার দিকে, তাদের লেজ উঁচিয়ে ধরা, যেন তারা বিষের বর্ষণ করতে প্রস্তুত। আমার মনে পড়ল অভিশাপের কথা। জমিদার বংশের রক্ত বৃশ্চিকের বিষে শুকিয়ে যাবে। আমি দ্রুত চোখ বন্ধ করে প্রাণপণে নিজের ইষ্টদেবীর নাম স্মরণ করতে লাগলাম। আমার তন্ত্র মন্ত্রের শক্তি দিয়ে নিজেকে রক্ষার শেষ চেষ্টা করলাম। মা, রক্ষা করো। আমার মুখ দিয়ে কোনো মতে এই কথাটাই বেরিয়ে এলো। চোখ খুলতেই দেখলাম সেই তান্ত্রিক নেই। বৃশ্চিকগুলো উধাও। শুধু আম গাছের নিচে যেখানে তিনি বসেছিলেন সেখানে পড়ে আছে একটি জ্বলন্ত কাঠকয়লা, যা থেকে এখনো ভেজা মাটি আর পোড়া ধূপের তীব্র গন্ধ ভেসে আসছে। হয়তো এটাই ঠিক সেই গন্ধ যা সৌরসেনী গুহার ভেতরে পেয়েছিলেন। আমি বুঝতে পারলাম আমি কেবল সাধকের প্রেতাত্মার মুখোমুখি হইনি, আমি মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছি। আমার যাত্রা আর সহজ হবে না। এই ঘটনার পর আমার কোনো সন্দেহ রইল না যে নীলগিরি গুহাতেই সমস্ত রহস্যের সমাধান লুকিয়ে আছে। যে কোনো মূল্যেই হোক আমাকে সেই গুহার পথ খুঁজে বের করতেই হবে। তারানাথের এই অভিজ্ঞতা শুনে আমি এবং কিশোরী দুজনেই স্তব্ধ হয়ে গেলাম। হাতে ধরা কচুরি আর ঘুগনির স্বাদ যেন মুহূর্তেই উধাও হয়ে গেল। আমাদের চোখের সামনে ভেসে উঠল সেই কালো বসনধারী তান্ত্রিক আর শত শত বৃশ্চিকের বিভৎস দৃশ্য। বাপ রে, এ তো শুধু গল্প নয় ঠাকুর মশাই, এ তো সাক্ষাৎ বিভীষিকা। আর ওই বৃশ্চিকগুলো? কিশোরীর কথা বলার সাথে সাথেই আমি বলে উঠলাম, হ্যাঁ ঠাকুরমশাই, আপনার অভিজ্ঞতা আর সৌরসেনী দেবীর স্বপ্ন দুটোই এক বিন্দুতে মিলে গেল। বৃশ্চিক, কালো বসন, নীল আলো আর সেই গহ্বর সদৃশ চোখগুলো। কিন্তু আপনি কিভাবে নিজেকে রক্ষা করলেন? আর সেই তান্ত্রিক বা বৃশ্চিকেরা, ওরা কি গুহার পথের কোনো ইঙ্গিত দিয়ে গেল? তারানাথ মুড়ি মাখার বাটিটা একপাশে সরিয়ে রেখে একটা দীর্ঘশ্বাস ফেললেন। বিভূতি, তন্ত্রের পথ বড় কঠিন। যখন সেই বৃশ্চিকেরা আমার দিকে এগিয়ে আসছিল, আমার মনে হচ্ছিল যেন আমার সমস্ত শক্তি নিঃশেষ হয়ে আসছে। কিন্তু ওই যে বললাম, ইষ্টদেবীর কৃপা। আমি চোখ বুজে কেবল মা রক্ষা করো এইটুকুই বলতে পেরেছিলাম। ওই মুহূর্তে আমার সব তন্ত্রজ্ঞান যেন থেমে গিয়েছিল। কেবল বিশ্বাস আর আত্মসমর্পণের একটা তীব্র স্রোত বইছিল, আর বিশ্বাসই তখন হয়ে ওঠে আমার কবচ। তান্ত্রিক বা বৃশ্চিকেরা সরাসরি কোনো পথ বাতলে দেয়নি বটে, কিন্তু একটা সূত্র দিয়ে গেল। সেই জ্বলন্ত কাঠকয়লা থেকে ভেসে আসা গন্ধ, ভেজা মাটি আর পোড়া ধূপের মিশেল, এই গন্ধ সৌরসেনী গুহার ভেতরেও পেয়েছিলেন। এই গন্ধটা আমাকে ভাবতে বাধ্য করল, এই সুনির্দিষ্ট গন্ধ কেন? আমি দহনপুরের আশেপাশের এলাকা
আর সেখানকার লোককথাগুলো নিয়ে আবার গভীরভাবে ভাবতে বসলাম। আমি পরের দিন সকালে এবার জমিদার মশাইকে ডেকে আবার বসলাম। তাকে বললাম, মৃগাঙ্কবাবু, জমিদার শশাঙ্ক শেখর আচার্য যে তান্ত্রিক সাধককে মেরেছিলেন তার নাম বা তার ডেরা সম্পর্কে কি আপনারা কিছু জানেন? প্রতিশোধের মূল খুঁজতে গেলে আমাকে সেই সাধকের ইতিহাস জানতে হবে। আমার দাদু শশাঙ্ক শেখর যা করেছেন তা আমাদের বংশের এক গভীর ক্ষত ঠাকুর মশাই। লোকে বলে সেই সাধকের নাম ছিল ভৈরবনাথ। তার ডেরা ছিল গ্রামের উত্তর পশ্চিমের শ্মশানঘাটের পাশে, যেখানে একটি বিশাল বটগাছ ছিল। সেই সাধক অত্যন্ত ক্ষমতাশালী ছিলেন এবং বৃশ্চিক তন্ত্রের সাধনা করতেন। তার অভিশাপের ভয়েই শশাঙ্ক শেখর জমিদার মশাই পরে একজন তান্ত্রিকাকে এনে দেবী চণ্ডীর বৃশ্চিকা হৃৎপিণ্ডটি প্রতিষ্ঠা করেন, যাতে ভৈরবনাথের তন্ত্রের প্রভাব আটকে থাকে। কিন্তু সেই তান্ত্রিকাকেও তিনি পরে হত্যা করেন, যার ফলে অভিশাপের শক্তি আরো বহু গুণ বেড়ে যায়। এ তো এক ভয়ঙ্কর পাপের ইতিহাস। বৃশ্চিকার হৃৎপিণ্ড শুধু অভিশাপ আটকানোর কবচ ছিল না, এটি ছিল ভৈরবনাথ তান্ত্রিকের প্রেত শক্তিকে শান্ত রাখার একটি উপায়। ভৈরবনাথের প্রেতাত্মা এখন সেই কবচটি চুরি যাওয়ায় নিজের শক্তিকে মুক্ত করেছে, আর সেই মুক্তি সে পেয়েছে সেই 13 দিনের সময়কালে, যখন সৌরসেনী অজ্ঞান ছিলেন। আর সৌরসেনী তার স্বপ্নে নিজের যে প্রতিবিম্ব দেখেছেন, যার চোখ ছিল গহ্বরের মতো, সে আর কেউ নয়, সৌরসেনীরই বংশগত পাপের প্রতিচ্ছবি, যা ভৈরবনাথের তন্ত্রের প্রভাবে সৌরসেনীর ভেতরের ভয়কে জাগিয়ে তুলছে। ভৈরবনাথের ডেরা ছিল উত্তর পশ্চিমের শ্মশান ঘাটের কাছে বট গাছের পাশে। গ্রামের লোকেরা গতকালও বলেছিল যে গুহার পথ হয়তো ওখান থেকেই শুরু হয়েছে। আর সৌরসেনীর গুহার বর্ণনায় ছিল সেই ভেজা মাটি আর পোড়া ধূপের গন্ধ, যা আমি জমিদার বাড়ির বাগানেও পেয়েছি। আমি বুঝলাম এই গন্ধই হলো আমার পথ প্রদর্শক। আমি আর দেরি করলাম না, একটা পুরনো মানচিত্র জোগাড় করে অভয় দত্তকে সঙ্গে না নিয়েই সৌরসেনীর হাতে একটা মাদুলি দিয়ে আমি শ্মশান ঘাটের দিকে পা বাড়ালাম। পথে হাঁটতে হাঁটতে দেখলাম গ্রামের মানুষগুলো এখনো কেমন যেন অচেতনভাবে ঘোরাফেরা করছে, যেন তারা সবাই ভৈরবনাথের তন্ত্রের জালে বন্দী। শ্মশান ঘাটের দিকে যেতে যেতে আমি টের পেলাম গ্রামের বাতাস যেন থমকে আছে। এখানকার মানুষগুলো শুধু মানব রাক্ষস নয়, যেন এক মন্ত্রমুগ্ধের মতো। তাদের ভেতরে প্রাণ আছে, কিন্তু সেই প্রাণের উপর চেপে বসেছে এক শীতল অচেতনতা। আমি দ্রুত পা চালালাম উত্তর পশ্চিমের সেই শ্মশান ঘাটের দিকে, যেখানে এক সময় ভৈরবনাথের ডেরা ছিল। তখন গভীর রাত, আকাশে পূর্ণিমার চাঁদ থাকলেও মেঘের আড়ালে সে ঢাকা পড়েছে, ফলে পথটা হয়ে উঠেছে আরো বেশি ভুতুড়ে। শশাঙ্ক শেখর জমিদার যেই অভিশাপের জন্ম দিয়েছিলেন, সেই অভিশাপের মূল শিকড়কে খুঁজে বের করতেই হবে। আমি যখন শ্মশান ঘাটের কাছাকাছি পৌঁছলাম, তখন দূর থেকে সেই বিশাল বটগাছটার কালো অবয়ব দেখতে পেলাম। বটগাছটা যেন রাতের অন্ধকারেরই এক ঘনীভূত রূপ। চারিদিকে পোড়া কাঠ আর ছাইয়ের হালকা গন্ধ, যা অন্য দিনের শ্মশান গন্ধের থেকে অনেকটাই আলাদা। বাতাসের মধ্যে এক শীতলতা, যা স্বাভাবিক শীতের নয়। এ যেন মৃত্যু আর তান্ত্রিক শক্তির এক জীর্ণ আবরণ। গ্রামের বৃদ্ধরা যে 3টি আলাদা পথের কথা বলেছিল, তাতে আমার মন বিভ্রান্ত হয়নি, কারণ আমি জানতাম তান্ত্রিকের পথ কখনো সোজা হয় না। তাকে পথ দেখায় তারই মন্ত্র আর বিশ্বাস।
আমি স্থির হয়ে দাঁড়িয়ে পড়লাম, চোখ বন্ধ করে গভীর শ্বাস নিলাম। আর ঠিক তক্ষুনি আমার নাকে এলো সেই পরিচিত তীব্র গন্ধ, ভেজা মাটি আর পোড়া ধূপের তীব্র মিশেল। এই গন্ধই আমার পথ প্রদর্শক। আমি বুঝতে পারলাম গন্ধটা আসছে বট গাছটার উল্টো দিকের একটা নিচু ঢাল থেকে। আমি ধীরে ধীরে সেই গন্ধ অনুসরণ করে এগিয়ে গেলাম। যত এগোচ্ছি ততই পায়ের তলার মাটি স্যাঁতস্যাঁতে হয়ে উঠছে। ঢালু পথটা ঘন ঝোপ আর আগাছায় ঢাকা। সেখানে কোনো স্পষ্ট মানুষের হাঁটা পথ নেই, কেবল বুনো প্রকৃতির নির্মমতা। এগিয়ে যেতে যেতে এক সময় দেখি সেখানে সত্যি আমার একদম সামনে প্রাচীন বিশাল বট গাছ দাঁড়িয়ে আছে। গাছটির ডালপালাগুলো এমনভাবে নিচের দিকে ঝুলে আছে যেন তা আকাশ থেকে নেমে আসা কোনো প্রেতাত্মার হাত। গন্ধটা এখানেই এসে শেষ হয়েছে। বট গাছটার একটু পিছন দিকটা এসে দেখি অনেক বড় বড় পাথরের চাঁই আছে ওখানে। পাথরগুলো এত কাছাকাছি যে মনে হবে এর পিছনে কোনো পথ নেই, কিন্তু আমি ভালো করে লক্ষ্য করলাম পাথরগুলোর ঠিক মাঝখানে মাটির দিকে একটা সরু ফাটল নেমে গেছে। ফাটলটা লতা পাতায় আবৃত। হাত দিয়ে লতা পাতা সরাতেই ফাটলটার ভেতরের দিকে আমার নজর পড়ল। নিকষ কালো অন্ধকারের মধ্যেও সেখানে একটা ক্ষীণ দ্যুতি নীলচে আলোর এক মায়াবী প্রতিচ্ছবি। আর সেই ফাটল দিয়েই বাতাসের সাথে মিশে আসছে সেই মিষ্টি কিন্তু ভীতিজনক ভেজা মাটি আর পোড়া ধূপের গন্ধ। আমার মনে আর কোনো সন্দেহ রইল না, এটাই সেই নীলগিরি গুহা, সৌরসেনীর স্বপ্নে দেখা পাতাল রাজ্যের প্রবেশদ্বার। বুঝতে পারলাম আমি সঠিক পথেই এসেছি। এই গুহার ভেতরে অপেক্ষা করছে ভৈরবনাথের প্রেতাত্মা, বৃশ্চিকা হৃৎপিণ্ড এবং জমিদার বংশের ভাগ্য। আমি আমার কালো কাপড়ের থলিটা থেকে রুদ্রাক্ষের মালা বের করলাম, গলায় পরলাম, হাতে তুলে নিলাম পিতলের পাত্র থেকে এক চিমটি সিঁদুর। আমি নিজের তন্ত্রের সরঞ্জামগুলো ভালো করে গুছিয়ে নিলাম। একটা মশাল জ্বালিয়ে সেই সরু গর্তের ভেতর দিয়ে নামতে শুরু করলাম। পথটা এতটাই দুর্গম আর আঁকাবাঁকা ছিল যে মনে হচ্ছিল যেন আমি পৃথিবীর গভীরে প্রবেশ করছি। কিছু দূর নামার পর পথটা একটা বড় গুহামুখের সঙ্গে মিশে গেল। এক দীর্ঘশ্বাস ফেলে জীবনের সমস্ত ঝুঁকি নিয়ে আমি সেই গুহার গভীরে প্রবেশ করলাম। বাইরের সমস্ত আলো মিলিয়ে গেল। গুহার ভেতরে পা রাখতেই আমার সারা শরীর শিউরে উঠল। চারপাশ জুড়ে এক গাঢ় স্থির নীল আলোর বিচ্ছুরণ, ঠিক যেন সৌরসেনীর স্বপ্নে দেখা দৃশ্য। আলোটা গুহার দেওয়াল থেকে বা কোনো কৃত্রিম উৎস থেকে আসছে না, আলোটা আসছে গুহার কেন্দ্র থেকে। আর সেই নীল আলোর সঙ্গে মিশে আছে এক শীতল অস্বাভাবিক নীরবতা, যা সাধারণ গুহাতে পাওয়া যায় না। গুহার দেওয়ালগুলো ভিজে স্যাঁতস্যাঁতে, আর সেই ভেজা মাটির গন্ধ তীব্র। আমি বুঝতে পারলাম এটাই ভৈরবনাথের তন্ত্রের ডেরা, নীলগিরি গুহা। চারিদিকে এখন শুধু নিরেট অন্ধকার, আর তার মধ্যে খেলা করা এক অদ্ভুত নীল আলোকের রহস্যময় দ্যুতি। বুঝলাম আমি শেষমেশ তান্ত্রিকের প্রতিশোধের চক্রের মধ্যে পা রাখলাম। আলোর উৎস অনুসরণ করে আমি গুহার গভীরে এগোতে লাগলাম, প্রতিটি পদক্ষেপে সাবধানী, কারণ জানি ভৈরবনাথের প্রেতাত্মা যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে। চলতে চলতে হঠাৎ গুহার দেওয়ালের উপর আঁকা কিছু প্রাচীন ছবি আমার চোখে পড়ল। বৃশ্চিক বৃশ্চিক আর শুধুই বৃশ্চিক।
ছবিগুলো দেখে মনে হচ্ছিল যেন এগুলো কোনো প্রাচীন তান্ত্রিক কাহিনীর অংশ। বৃশ্চিক তন্ত্রের উৎপত্তির ইতিহাস যেন পাথরে খোদাই করা। এক সময় আমি গুহার কেন্দ্রে পৌঁছালাম। সেখানে একটি বিশাল জায়গা, আর সেই কেন্দ্রেই সেই নীল বৃশ্চিক আকারের আসন পাতা, যা সৌরসেনী তাঁর স্বপ্নে দেখেছিলেন। আসনটি কোনো পাথর বা কাঠ দিয়ে তৈরি নয়, এটি যেন ঘন নীল স্ফটিকের মতো কোনো বস্তু দিয়ে তৈরি, আর সেই স্ফটিক থেকেই নীল আলো বিচ্ছুরিত হচ্ছে। সেই আসনে বসা ছিল না কোনো সন্ন্যাসী, বরং আসনে রাখা ছিল একটা স্বর্ণাভ বস্তু। দূর থেকেও তার দ্যুতি আমাকে আকর্ষণ করল। এ আর কিছু নয়, দেবী চণ্ডীর স্বর্ণাভ বৃশ্চিকার হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডটি বিশুদ্ধ সোনা দিয়ে তৈরি, আর তার গঠন ছিল নিখুঁত বৃশ্চিকের মতো লেজ উঁচিয়ে ধরা, যেন তা সব সময় সতর্ক প্রহরায় আছে। আমি যখন বৃশ্চিকার হৃৎপিণ্ডের দিকে হাত বাড়াবো, ঠিক তখনই গুহার দেওয়ালগুলো কেঁপে উঠল। আমার পেছনে গুহা মুখ থেকে ভেসে এলো সেই তীক্ষ্ণ কর্কশ হাসি, যা আমি জমিদার বাড়ির বাগানে শুনেছিলাম। এত সহজে আমার সাধনার ফল তুমি নিতে পারবে না তারানাথ। আমি ঘুরে দাঁড়ালাম, দেখলাম সেই কালো বসনের তান্ত্রিক আবার দাঁড়িয়ে আছে আমার সামনে। তার চোখগুলো আগের মতোই নিরেট কালো গহ্বর, যা থেকে অন্ধকার উপচে পড়ছে। এইবার তার শক্তি যেন আরো বেশি, আরো ভয়ঙ্কর। তান্ত্রিক যেন বাতাসের সঙ্গে মিশে আছে, আর তার শারীরিক অস্তিত্ব নেই, কেবল অশুভ শক্তির এক ঘনত্ব। আর তার চারপাশে, তার পায়ের কাছ থেকে শত শত কালো বৃশ্চিক কিলবিল করে বেরিয়ে আসছে। বৃশ্চিক আকারের আসনের দিকে দ্রুত গতিতে ধেয়ে আসছে। আমি বুঝতে পারলাম ভৈরবনাথ প্রেতাত্মা রূপে বৃশ্চিকার হৃৎপিণ্ডটি ব্যবহার করে এক মহাকালীর তান্ত্রিক চক্র সম্পন্ন করার চেষ্টা করছে। সেই চক্রের মাধ্যমে সে জমিদার বংশের রক্ত শোষণ করে নিজের শক্তি বাড়াচ্ছে, আর দহনপুরের মানুষকে চেতনাহীন করে মানব রাক্ষসে পরিণত করছে। এই বৃশ্চিকার হৃৎপিণ্ডটি কেবল কবচ নয়, এটি ছিল ভৈরবনাথের তান্ত্রিক শক্তির কেন্দ্রবিন্দু। আর ওই নীলগিরি গুহায় ছিল সেই শক্তিকে জমিয়ে রাখার স্থান। আমি আর এক মুহূর্ত নষ্ট করলাম না। আমার হাতের রুদ্রাক্ষের মালা বের করে মন্ত্রপাঠ শুরু করলাম। জানি এই প্রেতাত্মার সঙ্গে সরাসরি যুদ্ধ করে পারা যাবে না। আমার লক্ষ্য তান্ত্রিক নয়, আমার লক্ষ্য ওই বৃশ্চিকার হৃৎপিণ্ড। বৃশ্চিকগুলো তরঙ্গের মতো আমার দিকে ধেয়ে আসতে শুরু করলো। তাদের হিসিস শব্দে গুহার ভেতরের নীরবতা ভেঙে গেল। আমি দ্রুত আম্রপল্লব নিয়ে পিতলের পাত্রে রাখা সিঁদুর মিশ্রিত জল ছিটিয়ে দিলাম বৃশ্চিকগুলোর দিকে। এই জল ছিল বিশেষ মন্ত্রে শুদ্ধিকৃত। জল ছিটানো মাত্র ওই বৃশ্চিকগুলো যেন একটা অদৃশ্য দেওয়ালে ধাক্কা খেল। তারা একটু পিছিয়ে গেল, কিন্তু পুরোপুরি থামল না। ভৈরবনাথের হাসি আরো তীব্র হলো। তোমার সাধনার মন্ত্র আমার বৃশ্চিক তন্ত্রের সামনে কিছুই নয়। আমি এই কবচ দিয়ে আবার শক্তিশালী হব তারানাথ, আর এই বংশের শেষ রক্তবিন্দুও শুষে নেব। তোমার সাহস থাকলে একে থামাও। আমি জানতাম বৃশ্চিকগুলো আমার ওপর ঝাঁপিয়ে পড়ার আগেই আমাকে বৃশ্চিকার হৃৎপিণ্ডটি উদ্ধার করতে হবে। আমি আমার তন্ত্রের মাদুলিটি হাতে নিলাম। এই মাদুলি ছিল মহাকালীর বিশেষ কবচ। আমি এক লাফে বৃশ্চিকগুলোর ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করলাম।
আমার পায়ের নিচ দিয়ে বৃশ্চিকগুলো দ্রুত গতিতে চললেও মাদুলির প্রভাবে তারা আমার পায়ে কোনো কামড় বসাতে পারল না। আমি দৌড়ে গেলাম বৃশ্চিক আকারের নীল স্ফটিকের আসনের দিকে। ঠিক তখনই ভৈরবনাথের প্রেতাত্মা এক বিকট চিৎকার করে উঠল। তান্ত্রিকের চিৎকারের সঙ্গে সঙ্গে গুহার ভেতরের নীল আলোটা যেন 1000 গুণ তীব্র হয়ে উঠল। সেই আলোর ঝলকানিতে আমার চোখ ঝলসে যেতে চাইল। আর ঠিক সেই মুহূর্তে বৃশ্চিকগুলো যেন নতুন করে শক্তি পেল। তারা এবার আলোর বেগে আমার দিকে ধেয়ে আসতে লাগলো। আমার মাদুলি সুরক্ষা ভেদ করে তারা আমার দিকে শূন্যে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করতে লাগলো। তাদের বিষাক্ত হুলগুলো শূন্যে হিস হিস শব্দ করছে। আমি আসনের কাছে পৌঁছলাম বটে, কিন্তু বৃশ্চিকগুলোর কারণে হৃৎপিণ্ডটি স্পর্শ করতে পারছিলাম না। আমার চারপাশে যেন একটি কালো কিলবিলে দেওয়াল তৈরি হয়ে গেল। হঠাৎ আমার মনে পড়ল সৌর সেনীর স্বপ্নের কথা। সেই গুহার ভেতরে আলো আধারের উন্মত্ত খেলা, যেখানে আলোর প্রতিটি ঝলকানির সাথে কালো শাড়ি পরা মেয়েটির চোখের রং পাল্টে যাচ্ছিল। আলো আর অন্ধকার, এটাই ছিল ভৈরবনাথের তন্ত্রের মূল শক্তি। আমি মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিলাম। আমার তন্ত্রের ব্যাগে রাখা ছিল একটা পুরনো কোষ্টি পাথরের তৈরি মহাকালীর ছোট মূর্তি। আমি দ্রুত মূর্তিটি বের করে আসনের ওপর রাখা বৃশ্চিক হৃৎপিণ্ডের ঠিক সামনে ছুঁড়ে মারলাম। সঙ্গে সঙ্গেই এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। মহাকালীর সেই ছোট মূর্তিটি নীল স্ফটিকের আসনের ওপর স্পর্শ করা মাত্রই তীব্র নীল আলোটা এক লহমায় নিভে গেল। গুহাটা মুহূর্তের জন্য নিকষ কালো অন্ধকারে ডুবে গেল, যেন মহাশূন্যের অতল গহ্বর। অন্ধকারের এই আকস্মিকতায় বৃশ্চিকগুলো দিকভ্রষ্ট হয়ে গেল। তাদের হিস হিস শব্দ থেমে গেল। অন্ধকার, আমার আলো, আমার শক্তি। আমি এই সুযোগের অপেক্ষাতেই ছিলাম। অন্ধকার হলেও আমি বৃশ্চিকা হৃৎপিণ্ডের অবস্থান জানতাম। আমি হাত বাড়িয়ে স্ফটিকের আসনে রাখা সেই স্বর্ণাভ বৃশ্চিকা হৃৎপিণ্ডটি এক টানে তুলে নিলাম। কবচটি স্পর্শ করা মাত্রই এক হিমশীতল কিন্তু শক্তিশালী তরঙ্গ আমার শরীর ভেদ করে গেল। ঠিক তখনই গুহার কেন্দ্রে রাখা মহাকালীর মূর্তিকে ঘিরে আবার আলো জ্বলে উঠল। তবে এবার সেটা নীল আলো নয়, তীব্র জ্বলন্ত হলুদাভ অগ্নিশিখার মতো আলো। সেই আলোয় গুহার প্রতিটি কোণ স্পষ্ট হয়ে উঠল। আমি দেখলাম আমার চারপাশে ছড়িয়ে থাকা হাজার হাজার বৃশ্চিক সেই হলুদাভ আলোর স্পর্শে যেন দ্রুত শুকিয়ে যেতে লাগলো। তারা কুচকে কালো গুঁড়োয় পরিণত হলো। আর তান্ত্রিক, আমি দেখলাম ভৈরবনাথের প্রেতাত্মার অবয়ব সেই হলুদাভ আলোর দাপটে কাঁপছে। তার গহ্বর সদৃশ্য চোখগুলো থেকে যেন অন্ধকার উপচে পড়ছে। এক অমানুষিক আর্তনাদ করে সে বাতাসের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু মহাকালীর মূর্তির তেজ তাকে আটকে দিচ্ছে। তুই আমার সাধনা মেরে দিলি মূর্খ। এই বৃশ্চিকা কবল ছিল আমার মুক্তির পথ। এবারে জমিদার বংশের পাশাপাশি তুই ধ্বংস হবি তারানাথ। আমি ভাবলাম না তো কি হয়েছে, কেউ একজন এখনো আছে। আমি কবচটি শক্ত করে ধরলাম। আমার হাতে কবচের স্পর্শে এক অভূতপূর্ব শক্তি অনুভব করলাম। মুক্তি নয় ভৈরবনাথ, এ ছিল তোর অভিশাপের শৃঙ্খল। আর তোর এই বৃশ্চিক তন্ত্রের সমাপ্তি আজ এই নীলগিরি গুহাতেই হবে।
আমি স্বর্ণাভ বৃশ্চিকার হৃৎপিণ্ডটি আমার কালো কাপড়ের থলিতে ঢুকিয়ে শক্ত করে ধরলাম। কবচের স্পর্শে আমার শরীরে এক নতুন শক্তি অনুভব করলাম। তখন গুহার কেন্দ্রে রাখা কোষ্ঠী পাথরের সেই মহাকালীর মূর্তিকে ঘিরে তীব্র জ্বলন্ত হলুদ আভ অগ্নিশিখার মতো আলো জ্বলছিল। সেই আলোর তেজে বৃশ্চিকগুলো দ্রুত শুকিয়ে কালো গুঁড়োয় পরিণত হচ্ছিল। আমি বুঝলাম এই নীল বৃশ্চিক আকারের স্ফটিক আসনটি ছিল ভৈরবনাথের তন্ত্রের মূল কেন্দ্রবিন্দু, তার তান্ত্রিক শক্তি সঞ্চয়ের আধার। আমার ছুঁড়ে মারা মহাকালীর মূর্তি সেই আসনের ওপর বসেই তার নীল শূন্যতার শক্তিকে হলুদ তেজের পূর্ণতা দিয়ে জয় করেছে। কবচটি ফিরে এলেও এই আসন যতক্ষণ থাকবে ততক্ষণ এই স্থানে ভবিষ্যতে আবারও কোনো অশুভ শক্তির ডেরা তৈরির সম্ভাবনা থাকবে। আমি দ্রুত মাদুলিটি হাতে নিলাম। বৃশ্চিক আকারের সেই স্ফটিক আসনটির দিকে তাকিয়ে আমি আমার তন্ত্রের সমস্ত শক্তি একত্র করলাম। মন্ত্র উচ্চারণ করে সেই হলুদ আভ অগ্নিশিখার মতো আলোর তেজের মধ্যে আমি আমার মাদুলিটি ছুঁড়ে মারলাম। মাদুলিটি স্ফটিকের আসনে আঘাত করল না, বরং তীব্র হলুদ আলোকের একটা স্রোত আমার মাদুলি থেকে নির্গত হয়ে সরাসরি আসনটির কেন্দ্রে গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে আসনটি যেন একটি বিকট আর্তনাদ করে উঠল। যেমন কাঁচ ভাঙার সাথে বিদ্যুতের শব্দের মিশ্রণ হয়, তীব্র হলুদ আভ আলো আর নীল স্ফটিকের সংঘর্ষে গুহার দেওয়াল কেঁপে উঠল। এক মুহূর্ত সেই বৃশ্চিক আকারের নীল স্ফটিকের আসনটি ঝুরঝুর করে ভেঙে মাটিতে গুঁড়ো হয়ে গেল। নীল আলো চিরতরে নিভে গেল। সেখানে এখন শুধু মহাকালীর মূর্তির চারপাশের স্নিগ্ধ স্বাভাবিক হলুদ আভা। ভৈরবনাথের প্রেতাত্মা তখনও যন্ত্রণায় ঘুমাচ্ছিল, কারণ তার তান্ত্রিক চক্রের মূল আধার চিরতরে ধ্বংস হয়ে গিয়েছিল। আমি নিশ্চিত হলাম এই নীলগিরি গুহায় আর কোনো দিন বৃশ্চিক তন্ত্র মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমি মূর্তিখানা তুলে নিয়ে দ্রুত গুহা থেকে বেরিয়ে এলাম। গুহার অন্ধকার স্যাঁতস্যাঁতে পথে আমি দ্রুত চললাম। আমার হাতে স্বর্ণাভ বৃশ্চিকার হৃৎপিণ্ড। সেই রাতেই আমি জমিদার বাড়ি আচার্য কুঞ্জে ফিরে এলাম। জমিদার বাড়ির সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। আমি সরাসরি মন্দিরের দিকে গেলাম। আমার হাতে থাকা বৃশ্চিকার হৃৎপিণ্ডটি আমি সযত্নে দেবীর শূন্য হৃদয়ের স্থানে প্রতিস্থাপন করলাম। কবচটি প্রতিস্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গেই এক মৃদু কিন্তু স্পষ্ট ঝংকার শব্দ হলো। সঙ্গে সঙ্গে পুজো ঘরের ভেতরে এক স্নিগ্ধ শীতল শুভ্র জ্যোতি ছড়িয়ে পড়ল। সেই আলোয় আমার সারা শরীর যেন শান্ত হলো। আমি বুঝতে পারলাম অভিশাপের শিকল ছিঁড়ে গেছে। পরের দিন সকালে জমিদার মৃগাঙ্ক শেখর আচার্যকে ডেকে আমি রাতের সব ঘটনা জানালাম। মৃগাঙ্কবাবু, বৃশ্চিকার হৃৎপিণ্ড ফিরে এসেছে। অভিশাপের জের এখনো কাটেনি। ভৈরবনাথের প্রেতাত্মা এখনো গ্রামে সক্রিয়। তার শেষ প্রতিশোধের জন্য সে গ্রামের সাধারণ মানুষগুলোকে মানব রাক্ষসে পরিণত করার চেষ্টা করছে। ঠাকুর মশাই, আপনি আমাদের বাঁচালেন, এখন আমাদের কি করতে হবে? প্রথমত মতি নামের সেই গরিব লোকটির খোঁজ করতে হবে। ভৈরবনাথের প্রেতাত্মা তাকে এই কবচ চুরির টোপ হিসেবে ব্যবহার করেছে। মতি হয়তো এখন ভৈরবনাথের শেষ শিকার। এরপর আমি অসুস্থ উত্তরসূরিদের ঘরে গেলাম। বৃশ্চিকার হৃৎপিণ্ড ফিরে আসার ফলে তাদের শরীরে বৃশ্চিকের কামড়ের কালো ছাপগুলি আর বাড়ছিল না, কিন্তু রক্ত স্বল্পতা তখনও প্রকট।
আমি দেবী সংজ্ঞাকে বললাম, মা জননী, আজ রাতেই আমি ভৈরবনাথের প্রেতাত্মার শেষ অংশকে শান্ত করার জন্য এটি মহাশান্তি যজ্ঞ করব। আপনারা কেউ আমার কাজে বাধা দেবেন না। আর অভয়বাবু, আপনি এখনই মতিকে খুঁজে বের করার চেষ্টা করুন। সে জীবিত আছে কিনা জানা জরুরি। সেদিন রাতে পূর্ণিমা তিথিতে জমিদার বাড়ির পুজো, ঘরের বাইরে বিশাল চত্বরে আমি আমার শেষ সাধনায় বসলাম। চারপাশে একটি তান্ত্রিক সুরক্ষা রেখা আঁকা হলো, ভেতরে জ্বলছে পবিত্র অগ্নি। আমি হাতে ধরে রাখলাম আমার ইষ্ট দেবীর কবচ মাদুলিটি। যজ্ঞ শুরু হতেই দহনপুরের বাতাস ভারী হয়ে উঠল। মাঝে মাঝেই মনে হচ্ছে যেন বহু দূর থেকে বৃশ্চিকের হিস হিস শব্দ ভেসে আসছে। রাত গভীর হল, পূর্ণিমার চাঁদ ঠিক মাথার ওপরে। হঠাৎ যজ্ঞের আগুনটা যেন স্বাভাবিকভাবে লাফিয়ে উঠল, আর তখনই জমিদার বাড়ির চত্বরের চারপাশ থেকে ভেসে এলো অসংখ্য মানুষের সম্মিলিত আর্তনাদ। দেবী সংজ্ঞা ও মৃগাঙ্ক শেখর বাইরে ছিলেন। তারা ভয়ে কাঁপতে লাগলেন। আমি বুঝলাম এ হলো ভৈরবনাথের প্রেতাত্মার শেষ আক্রমণ। সে তার তন্ত্রের প্রভাবে গ্রামের জীবন মৃত মানুষগুলোকে ব্যবহার করছে। আমি চোখ বন্ধ করে গভীর মনোযোগে মন্ত্র পাঠ করতে লাগলাম। আমার কণ্ঠে মহাকালীর বীজ মন্ত্র, যা যজ্ঞের আগুনে নতুন শক্তি যোগাচ্ছে। হঠাৎ যজ্ঞের অগ্নিকুণ্ডের ঠিক উল্টো দিকে একটি ঘন কালো ছায়া যেন বাতাস থেকে জমাট বাঁধল। এ হলো ভৈরবনাথের প্রেতাত্মা। তবে এবার সে সন্ন্যাসীর রূপে নয়, সে যেন অন্ধকারের এক ঘূর্ণি। এই গ্রামে এখন আমার, আর তোর হাত থেকে সেই বৃন্দাবন থেকে আনা মহামূল্যবান চণ্ডীর কবচ আমি কেড়ে নেবাই। প্রেতাত্মার কথা শুনে আমার মনে হলো একটা নতুন তথ্য যেন ভেসে এলো। বৃন্দাবন থেকে আনা মহামূল্যবান চণ্ডীর কবচ। তাহলে বৃশ্চিকা হৃৎপিণ্ডটি বৃন্দাবনের কোনো প্রাচীন তান্ত্রিক যোগের সঙ্গে যুক্ত। আমি চোখের পলকে উঠে দাঁড়ালাম। বৃশ্চিকা হৃৎপিণ্ডটি তখনও দেবীর মূর্তিতে প্রতিস্থাপিত, সুরক্ষিত। তুই শুধু একা বসে যজ্ঞ করছিস, তোর চোখের সামনে তোর আশ্রয়দাতাদের বংশ নির্বংশ হবে। প্রেতাত্মার কথা শেষ না হতেই জমিদার বাড়ির ভেতরে শুরু হলো হাতাহাতি আর চিৎকার। ভৈরবনাথের তন্ত্রের প্রভাবে গ্রামের মানুষগুলো যেন তাদের শেষ মানবতাও হারিয়ে ফেলেছিল। ঠিক সেই মুহূর্তে অভয় দত্ত হন্তদন্ত হয়ে ফিরে এলেন। ঠাকুরমশাই, 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 সর্বনাশ, সর্বনাশ! মতিকে পাওয়া গেছে। সে মরে গেছে। তাকে খুন করেছে তার নিজের ছেলেই। আর মতি মরার আগে শেষ মুহূর্তে তার স্ত্রীকে বলে গেছে যে কবচ চুরি করার জন্য সে অন্য একজন জমিদারের কর্মচারীর দ্বারা প্ররোচিত হয়েছিল। সেই কর্মচারী তাকে বলেছিল কবচ চুরি করলে তার ছেলের নাকি রোগ ভালো হবে। অভয় দত্তর কথায় আমার মাথায় একটা নতুন ধাঁধার সমাধান হলো। ভৈরবনাথের প্রেতাত্মা নিজে সরাসরি চুরি করেনি, সে অন্য কোনো শক্তিশালী তান্ত্রিকের হাতের পুতুল ছিল। আমি চিৎকার করে বললাম, অভয়বাবু, বলছি সেই কর্মচারীর নাম, তার স্ত্রী কি কোনো নাম বলেছে? আগে নামটা যেন কি, নন্দকুমার। আর সে নাকি প্রতিবেশী জমিদার বাড়ির।
নন্দকুমার, ভৈরবনাথের পিছনে অন্য কোনো তান্ত্রিক শক্তির হাত। এই কবচ চুরি শুধু প্রতিশোধ নয়, এর পেছনে আরো গভীর কোনো গুপ্ত উদ্দেশ্য ছিল। কিন্তু এখন সময় নেই শেষ রহস্য সমাধানের। এখন আমাকে এই প্রেতাত্মাকে শান্ত করতেই হবে। আমি দ্রুত অগ্নিতে 9টি তান্ত্রিক রুদ্রাক্ষ নিক্ষেপ করলাম। সঙ্গে সঙ্গে আগুনের শিখা সাদাটে নীল রং ধারণ করল। ভৈরবনাথ, তোর প্রতিশোধের চক্র শেষ হয়েছে। এই কবচ তোর ছিল না, তোর শক্তি কেবল এই নীলগিরি গুহা এবং তোর অতীতের সঙ্গে যুক্ত। তুই যতই জীবন্ত অবস্থায় পূর্ণ সাধক হোস না কেন, মৃত অবস্থায় তুই কেবল এক অতৃপ্ত প্রেত। তাই এই কবচ এখন মহাকালীর আশ্রয়ে। তুই শান্ত হ। প্রেতাত্মা তখনও তার শেষ শক্তি দিয়ে আমার দিকে এগিয়ে আসছে। তার অবয়ব ক্রমশ ঘন হচ্ছে, যেন বাতাস থেকে একটি কালো বিশাল বৃশ্চিকের রূপ নেওয়ার চেষ্টা করছে। আমি আমার হাতের মাদুলিটি প্রেতাত্মার দিকে ছুঁড়ে মারলাম, আর একই সঙ্গে মহাকালীর মূল মন্ত্র উচ্চারণ করলাম। আমার কণ্ঠে মন্ত্র আর মাদুলির স্পর্শ মাদুলিটি কালো বৃশ্চিক রূপ নিতে থাকা প্রেতাত্মার ঠিক মাঝখানে গিয়ে আঘাত করল। প্রেতাত্মা এবার এক বিভৎস কান ফাটানো শব্দ করে উঠল। সেই শব্দে জমিদার বাড়ির কাঁচের জানালাগুলো ভেঙে গেল। আলো আধারের এক তীব্র লড়াই। অবশেষে কালো ছায়াটি ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো, আর যেখানে সেটি ছিল সেখানে কেবল পড়ে রইল এক মুঠো ভেজা মাটি আর পোড়া ধূপের মিশ্রণের ছাই। তারানাথ শেষ করলেন ঘটনাটা। বাইরের রোদ তখনও তেমনই ঝকঝকে, কিন্তু আমার আর কিশোরীর শরীর তখনও যেন সেই পূর্ণিমার রাতের ভয়াল কাঁপুনি অনুভব করছে। তাহলে ভৈরবনাথের প্রেতাত্মা শান্ত হলো, আর গ্রামের মানুষগুলো? হ্যাঁ কিশোরী, ভৈরবনাথ শান্ত হয়েছে। তার প্রেতাত্মা মহাকালী শক্তিতে বিলীন হলো। আর সকালে যখন ঘুম ভাঙল, দেখলাম জমিদার বাড়ির সবাই শান্ত। গ্রামের মানুষগুলো ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছিল। তাদের চোখে আবার সেই স্বাভাবিক ভয়, আনন্দ আর জিজ্ঞাসা ফিরে এসেছিল। মানব রাক্ষসের অভিশাপ মুক্ত হয়েছিল। কিন্তু ঠাকুরমশাই, সেই নন্দকুমার, তার কবচ চুরির অভিসন্ধি, আপনার কি মনে হয় সেই নন্দকুমার কি কেবলই একজন কর্মচারী, নাকি সেও কোনো তান্ত্রিক সাধক? আর কেন সেই কবচ চুরি করতে চাইল? তারানাথ চায়ের কাপটা তুলে নিয়ে একটা মুচকি হাসি দিলেন। বিহুদি, তন্ত্রের পথ তো এখানেই শেষ হয় না। আমার তখনও মনে হয়েছিল এই বৃশ্চিক তন্ত্রের চক্র কেবল দহনপুর নয়, বরং এর মূল আনতে গেলে আমাকে একবার কলকাতায় ফিরতেই হতো। ভৈরবনাথের প্রেতাত্মা ছিল একটি ছিপের টোপ, আর আসল শিকারী অন্য কেউ। সেই নন্দকুমারকে খুঁজতে গিয়ে আমাকে আবার সেই নীল আলোর রহস্যের গভীরে প্রবেশ করতে হয়েছিল বলতে পারো। তবে একটা কথা তোমাদের আমি বলি, সেই রাতে যখন আমি বৃশ্চিকা হৃৎপিণ্ডটি উদ্ধার করে ফিরে আসছিলাম, তখন আমার মনে হলো যেন আমি অন্য এক পথ ধরে হেঁটে আসছি। সেই পথটাও ছিল নীল আলোয় আলোকিত। আমি দেখলাম সেই পথে সৌরসেনীর স্বপ্নে দেখা কালো শাড়ি পরা নারীর মতো আরো অনেক নারী অবয়ব ধীরে ধীরে হাঁটছে। তাদের চোখে ছিল না কোনো গহ্বর, তাদের চোখে ছিল ভীষণ এক শূন্যতা। তাদের পরনে ছিল নানা রঙের শাড়ি, কিন্তু সবার চোখে ছিল সেই গভীর নিরেট শূন্যতা। এ হয়তো বা ছিল ভবিষ্যতের এক ভয়ানক ইঙ্গিত।
আমি বুঝেছিলাম সেই নন্দকুমার আর এই শূন্য চোখের নারীরা, এদের মধ্যে কোনো এক গভীর তান্ত্রিক যোগাযোগ তো আছেই। আমি আর কিশোরী একে অপরের দিকে তাকালাম। আমাদের চোখে এখন ভয় নয়, বরং তীব্র এক নতুন রহস্যের কৌতূহল। ঠাকুরমশাই, আমাদের দেরি আর সইছে না। সেই নন্দকুমারের রহস্য আর ওই শূন্য চোখের নারীদের গল্প আমরা আজই শুনতে চাই। এরপর কি হলো বলুন না। যা বুঝলাম এ ঘটনা এখানেই তো আর শেষ হলো না। তারানাথ আমার কথার প্রত্যুত্তর না করে সম্পূর্ণ অন্য কথা বললেন। আজ কচুরি ঘুগনিটা কিন্তু দারুণ জমেছে। কচুরি ঘুগনি শেষ করো, আর পুরনো মোড়কে নতুন রোমহর্ষক অভিজ্ঞতার জন্য প্রস্তুত হও। আমরা দুজনে আর কোনো কথা না বাড়িয়ে হাতে ধরা জলখাবার দ্রুত শেষ করলাম। তারানাথের কথায় আমরা এও বুঝতে পারলাম যে বৃশ্চিকতন্ত্রের এই ভয়াবহ চক্রের মূল হোতা তবে শুধু ভৈরবনাথের প্রেতাত্মা নয়, সে ছিল এক পুতুল, আর আসল খেলোয়াড় ছিল এই নন্দকুমার, যে দহনপুরের মহামূল্যবান চণ্ডীর কবচটিকে চুরি করানোর পেছনেও ছিল। এসব ভাবতে ভাবতে কচুরি ঘুগনি কখন শেষ হয়ে গেছে টেরও পাইনি। কিশোরী অধৈর্য হয়ে বলল, ঠাকুরমশাই, কিন্তু এই নন্দকুমারটা কে, আর কেনই বা সে ওইসব কবচ চুরি করতে যাবে? আপনি কি তার কোনো সূত্র খুঁজে পেয়েছিলেন? তারানাথ চায়ের কাপটা নামিয়ে চোখ বন্ধ করে আর একটা লম্বা শ্বাস নিলেন। তার চোখে মুখে তখন এক গভীর চিন্তার ছাপ। বিভূতি, দহনপুরের অভিশাপ শেষ হলেও সেই রাতে আমার ফিরে আসার পথে যে দৃশ্য দেখেছিলাম তা আমাকে ভাবিয়ে তুলেছিল। নীল আলোয় আলোকিত পথ ধরে হেঁটে আসা শূন্য চোখের নারীরা, তাদের চোখে ছিল না কোনো দৃষ্টি, কোনো অনুভূতি, যেন তারা কোনো এক অন্ধকার শক্তির দাসী। সেই দৃশ্য দেখে আমার মনে হয়েছিল নন্দকুমার আর এই নারীদের মধ্যে এক নিগূঢ় যোগসূত্র আছে, যা কেবল বৃশ্চিকতন্ত্রের থেকেও বেশি ভয়ানক কোনো তান্ত্রিক সাধনার সঙ্গে যুক্ত। আমি বুঝলাম এই চক্রের শেষ শিকড় হয়তো রয়েছে কলকাতাতেই, কারণ যে জমিদার বাড়ির কথা আচার্য মশাইরা বললেন তার ভাগ শেষ আছে কলিকাতাতেই। দহনপুর থেকে ফিরে এসে আমি খোঁজ খবর নিতে শুরু করলাম। জমিদার বাড়ির কর্মচারীর নাম নন্দকুমার, আর সে নাকি প্রতিবেশী জমিদারের লোক। এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু শুধু নাম আর একটা প্রতিবেশী জমিদার বাড়ি দিয়ে তো আর এত বড় ষড়যন্ত্রের গভীরে প্রবেশ করা যায় না। দেখতে গেলে বৃন্দাবন থেকে আনা হয়েছিল চণ্ডীর কবচ। এই সূত্রটা আমাকে ভাবাচ্ছিল। বৃন্দাবন মানেই তো রাধাতন্ত্র, যেখানে দেবী দুর্গা বা চণ্ডী বৃন্দাবনবাসীর কাছে যশোদা রূপেও পূজিত হন। বৃশ্চিকতন্ত্র আর রাধাতন্ত্র এ দুটো যেন পরস্পর বিরোধী, কিন্তু বৃশ্চিকা হৃৎপিণ্ডটি বৃন্দাবন থেকে আসায় মনে হলো সেই সংযোগ সূত্রটা খুঁজে বের করা দরকার। আমি মঠ লেনের পরিচিত কয়েকজন তান্ত্রিক এবং জ্যোতিষীর সঙ্গে বসলাম। অনেক খোঁজাখুঁজির পর এক প্রাচীন পুঁথিতে একটা অদ্ভুত তথ্য পেলাম। সেই পুঁথিতে কোষ্ঠী পাথরের মহাকালী মূর্তির উল্লেখ ছিল, যা আমি গুহার ভেতরে ছুঁড়ে মেরেছিলাম। পুঁথি অনুযায়ী সেই কোষ্ঠী পাথরের মূর্তি নাকি নন্দকুমার সেন নামের এক প্রাচীন তান্ত্রিকের ছিল। এই নন্দকুমার সেন ছিল তান্ত্রিক ভৈরবনাথের শিষ্য, যে সাধককে শশাঙ্ক শেখর জমিদার মেরেছিলেন। তার এক শিষ্য ছিল, আর তার নাম নন্দকুমার সেন। আর এই নন্দকুমার সেন বৃন্দাবন থেকে চণ্ডীর কবচ এনেছিল তার গুরু ভৈরবনাথকে উপহার দেওয়ার জন্য। কিন্তু আচার্য জমিদার এই কবচ প্রতিষ্ঠা করায় ভৈরবনাথের সাধনা সম্পূর্ণ হয়। আমি বিস্ময়ে চোখ কপালে তুলে, তবে তো এই নন্দকুমার কোনো কর্মচারী নয়,
সে ভৈরবনাথের সেই শিষ্য, আর তার প্রতিশোধের জন্যই সেই ষড়যন্ত্র করেছে। এই চক্রের শুরু তো সেই 50 বছর আগে। হ্যাঁ বিভূতি, ঠিক ধরেছ, প্রতিশোধের চক্র। কিন্তু নন্দকুমার সেন 50 বছর আগে বেঁচে থাকলেও এখন তো সে নিশ্চয় মৃত। তার মানে এই নন্দকুমার সেন একজন প্রেতাত্মা কিংবা কোনো অশরীরী শক্তি দ্বারা চালিত হচ্ছে। এই চিন্তাটাই আমার মনে এক নতুন ভয় জাগালো। কে বা কি এই প্রেতাত্মাকে চালনা করছে? এইবার আমার নিশানা স্থির হলো। বৃন্দাবন থেকে আনা কবচের সূত্র ধরে খুঁজতে গিয়ে জানলাম নন্দকুমার সেনের নামে কলকাতার একটা পুরনো জমিদার বাড়ির দলিল আছে, যেটি দীর্ঘকাল ধরে পরিত্যক্ত। যা ভাবলাম তাই ভাগশেষ কলকাতাতেই আছে। মডেলিন থেকে বেশ খানিকটা দূরে এক নির্জন জীর্ণ গলির ভেতর সেই বাড়িটা। একদিন পূর্ণিমার রাতে আমি সেই শ্যাওলা ধরা বাড়ির দিকে পা বাড়ালাম। বাইরে থেকে বাড়িটা ছিল শান্ত, কিন্তু তার ভেতর থেকে আসছিল এক অদ্ভুত মিষ্টি গন্ধ, যেন অনেকগুলো পোড়া ধূপের গন্ধ একসাথে মিশে আছে। ঠিক সেই গন্ধ যা আমি নীলগিরি গুহার প্রবেশদ্বারে পেয়েছিলাম। আমি সদর বাড়ির দরজা পেরিয়ে ভেতরে ঢুকলাম। এক বিশাল উঠোন, তার চারদিকে ঘর, সব অন্ধকার। শুধু একটা ঘরের দরজা থেকে ক্ষীণ নীলচে আলো বেরিয়ে আসছে, তার সেই মিষ্টি গন্ধটা সেখানে তীব্র। আমার মনে হলো আমি আবার সেই নীলগিরি গুহার ভেতরে এসে পড়েছি। আমি নিঃশব্দে সেই নীল আলোর ঘরের দিকে এগোলাম। দরজার কাছে পৌঁছে থমকে গেলাম। ভেতর থেকে ভেসে আসছে এক নারী কণ্ঠের অস্পষ্ট মন্ত্রোচ্চারণ, যা পরিচিত কোনো মন্ত্র নয়, বরং এক তান্ত্রিক জাদুকরী স্তোত্র। আমি দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকালাম। যা দেখলাম তাতে আমার সারা শরীর হিম হয়ে গেল। ঘরের মেঝেতে আঁকা ছিল এক বিশাল ষড়ভুজাকার মণ্ডল। সেই মণ্ডলের চারপাশে বসে আছে প্রায় 15-20 জন নারী। তাদের পরনে সৌরসেনীর স্বপ্নে দেখা নারীর মতো নানা রঙের শাড়ি, কিন্তু সবার চোখ ছিল একই রকম গভীর, নিরেট, শূন্য গহ্বর। তারা মন্ত্রমুগ্ধের মতো বসে আছে, আর তাদের শরীর থেকে যেন এক শীতল নিষ্প্রাণ শক্তি শোষিত হচ্ছে। আর সেই মণ্ডলের কেন্দ্রে বৃশ্চিক আকারের এক নীল স্ফটিকের আসনে বসে আছে এক কালো বসনের তান্ত্রিক। তান্ত্রিকের মুখটা অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু তার মাথায় ছিল লম্বা জটা, আর হাতে ছিল একটি কালো বৃশ্চিকের চামড়ার ডমরু। আর তার চারপাশে শূন্যে যেন কিলবিল করছে অদৃশ্য বৃশ্চিকেরা। সেই তান্ত্রিকের মুখ থেকে সেই নারীদের দিকে মন্ত্রের শব্দ ছুটে যাচ্ছে, আর নারীরা যেন তার প্রভাবে আরো বেশি নিথর হয়ে যাচ্ছে। আমি বুঝলাম এই তান্ত্রিকই হলো আসল নন্দকুমার, যে মতিকে ব্যবহার করে বৃশ্চিকারীর পিণ্ডটি চুরি গড়িয়েছিল। আর এই নারীরা, এরাই হলো আমার পথে দেখা সেই শূন্য চোখের নারীরা। নন্দকুমার এই শূন্যতা তন্ত্রে সিদ্ধি লাভ করে এই নিরীহ নারীদের ওপর তার শক্তি প্রয়োগ করছে। সে তাদের রক্ত নয়, তাদের আত্মার চেতনা শোষণ করে এক নতুন ভয়ঙ্কর তান্ত্রিক শক্তি অর্জন করার চেষ্টা করছে, এবং শেষমেশ এর প্রভাব আগে দহনপুরে গিয়ে পড়বে। এই দৃশ্য দেখার পর আমার কোনো সন্দেহ রইল না। এই নন্দকুমার কেবল প্রতিশোধের জন্য কাজ করছে না,
সে তার গুরু ভৈরবনাথের বৃশ্চিক তন্ত্র আর এই শূন্যতা তন্ত্রকে মিশিয়ে মহাকালীর কবচ চুরি করে এক সর্বনাশা ক্ষমতা অর্জনের চেষ্টা করছে। তার অভিশাপ শুধু জমিদার বংশ নয়, গোটা কলকাতা এবং বাংলার জনজীবনকে গ্রাস করতে পারে। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। আমি আমার হাতে থাকা মহাকালীর মাদুলিটি বের করলাম এবং পূর্ণ শক্তিতে দরজায় ধাক্কা মারলাম। ফটার শব্দে দরজা খুলে গেল। নন্দকুমারের মনোযোগ ভেঙে গেল। তার চোখে মুখে এক ক্রোধ ও বিস্ময়ের ছাপ। নারীরা ধর ধর করে কেঁপে উঠল। তুই এখানে এসেছিস? ওই আপনাকে কিছু না করতে পারলেও আমি তোকে ছাড়ব না, ছাড়ব না। এই নারীদের শূন্যতাই আমার শক্তি, আর তোর ইষ্ট দেবীর কবচ ওর সাধনারই এক অংশ মাত্র। আমি কোনো কথা না বলে সরাসরি আক্রমণে গেলাম। আমি আমার কালো কাপড়ের থলি থেকে ভস্য বের করে নন্দকুমারের দিকে ছুঁড়ে মারলাম। ভস্যটা নন্দকুমারের শরীরে লাগতেই সে একটা বিকট চিৎকার করে উঠল। তার শরীরের কালো বসনগুলো যেন ধোঁয়ায় পরিণত হচ্ছে। সে তখন তার বৃশ্চিকের ডমরু বাজাতে শুরু করল। ডমরুর শব্দে ঘরটা যেন কাঁপতে লাগলো, আর শূন্য চোখের নারীরা যন্ত্রণায় ঘুমাতে শুরু করল। আমি বুঝলাম ডমরুর শব্দ নারীদের শূন্যতা তন্ত্রের বাঁধনকে আরো শক্ত করছে। আমার প্রথম কাজ ছিল তাদের মুক্ত করা। আমি দ্রুত আমপল্লব থেকে মন্ত্রপুত জল ছিটিয়ে দিলাম সেই সরভুজাকার মণ্ডলের দিকে। জল মণ্ডলের ওপর পড়তেই নীল স্ফটিকের আসন থেকে এক চাপা আগুনের স্ফুলিঙ্গ বেরিয়ে এলো। নারীদের চোখ থেকে সেই নীলচে আলো যেন নিভে গেল, কিন্তু তারা তখনও জ্ঞান হারায়নি, যেন এক চরম বিভ্রমের মধ্যে আছে। নন্দকুমার তখনও রাগে মত্ত। সে একটা বিশাল গাঢ় নীল রঙের বৃশ্চিকের রূপ নেওয়ার চেষ্টা করছে। তার শরীর থেকে ঘন নীলাভ ধোঁয়া বের হচ্ছে, যা ধীরে ধীরে বৃশ্চিকের আকার নিচ্ছে। আমি দেখলাম সেই বৃশ্চিক রূপে তান্ত্রিকের মাথায় 7টি কালো গহ্বর, ঠিক যেন সৌরসেনীর স্বপ্নে দেখা সন্ন্যাসীর মতো। বৃশ্চিক রূপী নন্দকুমার বিশাল লেজ উঁচিয়ে আমার দিকে তেড়ে এলো। তার লক্ষ্য ছিল আমার হাতে থাকা মহাকালীর মাদুলিটি। সে জানতো এই মাদুলি তার শক্তির পথের শেষ বাঁধা। বৃশ্চিক রূপী নন্দকুমার তার বিষাক্ত হুল দিয়ে আমার দিকে আঘাত করল। আমি দ্রুত পিছু হটলাম, আর আমার থলে থেকে বের করে একটি ত্রিশূল আকৃতির পিতলের খুরপি দিয়ে তার হুলে আঘাত করলাম। কিন্তু এই বৃশ্চিক তো সাধারণ নয়। আমার খুরপি তার হুলে কোনো প্রভাব ফেলল না। সে আবার আমার দিকে তেড়ে এলো। আমার কাছে আর কোনো বিকল্প ছিল না। আমি জীবনের শেষ শক্তিটুকু এক করে মহাকালীর বীজ মন্ত্র উচ্চারণ করে সেই মাদুলিটি বৃশ্চিক রূপী নন্দকুমারের 7টি গহ্বর চোখের দিকে ছুঁড়ে মারলাম। মাদুলিটা তার চোখে আঘাত করতে এক ভয়ঙ্কর হলুদ আলো চারপাশ আলোকিত করে তুলল। সেই আলোর তীব্রতায় নন্দন কুমারের বৃশ্চিক রূপটা যেন গলে যেতে লাগলো। সে এক অমানসিক আর্তনাদ করে উঠল, যা কানে তালা লাগিয়ে দিল।
তার বৃশ্চিক শরীর দ্রুত সংকুচিত হতে শুরু করলো। সেই শূন্য চোখের নারীরা জ্ঞান হারিয়ে একে একে মেঝেতে লুটিয়ে পড়ল। হলুদ আলোটা ধীরে ধীরে নিভে এলো। পুরো বাড়ির ভেতরে তখন এক শীতল নীরবতা। আমি দেখলাম নন্দকুমার নেই। সেই কালো বসনের বৃশ্চিকরূপী তান্ত্রিক বাতাসে মিলিয়ে গেছে আচমকা। শুধু সেই সরভুজাকার মণ্ডলের কেন্দ্রে পড়ে আছে গোষ্ঠী পাথরের মহাকালীর মূর্তি আর আমার মাদুলি। আমি নারীদের দিকে এগোলাম। তারা জ্ঞান হারালেও তাদের চোখে আর সেই শূন্যতা ছিল না। আমি তাদের একে একে স্পর্শ করে মন্ত্র পাঠ করলাম। তাদের আত্মার চেতনাকে তাদের শরীরে ফিরিয়ে আনার চেষ্টা করলাম। তাদের মুক্তি হলো। সেই রাতেই আমি তাদের বাড়ির লোকজনের হাতে তুলে দিলাম। এই ঘটনার পর আমি আরও জানতে পারলাম নন্দকুমার সেনের উদ্দেশ্য ছিল মহাকালীর কবচের মাধ্যমে মৃত্যুঞ্জয়ী শক্তি লাভ করা। আর এই শূন্য চোখের নারীরা ছিল তার সেই সাধনার বলি। এই নন্দকুমার বৃন্দাবন থেকে কবচ এনেছিল তার গুরু ভৈরবনাথের জন্য, কিন্তু আচার্য বংশের অত্যাচারী জমিদার সেই ভৈরবনাথকে মেরে অসৎ উপায়ে ছিনিয়ে নিয়ে এক তান্ত্রিককে দিয়ে মন্দিরে প্রতিষ্ঠা করায়। ফলে তা দেবীর কবচ হয়ে যায়। ভৈরবনাথের মৃত্যুর পর শিষ্য নন্দকুমার সেই কবচ চুরি করে গুরুকে শান্ত করার চেষ্টা করে এবং নিজে সেই শক্তি অর্জনের চেষ্টা করতে শুরু করে। তবে একটা কথা বিভূতি, নন্দকুমারের শূন্যতা তন্ত্রের সাধনা আমাকে ভাবিয়ে তুলেছিল। এই তন্ত্রের মূল কথা হলো আত্মার শূন্যতা। নন্দকুমার চেয়েছিল এই শূন্যতা ব্যবহার করে দেবী চণ্ডীর পূর্ণতাকে জয় করতে, কিন্তু মহাকালীর শক্তি যা পূর্ণতার প্রতীক সেই শূন্যতাকে বিলীন করে দিল। তারানাথ শেষ করলেন। আমার আর কিশোরীর চোখে মুখে তখনও সেই নীল আলো আর হলুদ আগুনের ঘোর। তাহলে ঠাকুরমশাই, সেই বৃশ্চিকা হৃৎপিণ্ডের কাহিনী এক তান্ত্রিকের প্রতিশোধ এবং তার শিষ্যের ক্ষমতা দখলের গল্প, আর আপনার সেই বৃশ্চিকের অভিজ্ঞতা আজ সকালে আমাদের সতর্ক করে তুলেছিল বলেই হয়তো আপনি আমাদের এই গল্প শোনালেন। ঠিক বলেছ বিভূতি। বৃশ্চিক অশুভ নয়, সে হলো এক সতর্কতা যা বলে দেয় তন্দ্রা ভাঙো, সামনে বিপদ। আর আজ তোমাদের এই কচুরি ঘুগনি আমার সেই তন্দ্রা ভেঙে দিয়ে মনে করিয়ে দিল এই অভিজ্ঞতার কথা। বৃশ্চিকের ছায়া সরে গেছে, এখন শুধু সেই শূন্যতার ইঙ্গিত বাকি রইল। নন্দকুমার সেই রাতেই বিলীন হয়েছে বটে, কিন্তু শূন্যতা তন্ত্রের বীজ বারে বারে হয়তো ফিরে আসবেই নতুন সাধকদের হাত ধরে। তবে তবে কি এই শূন্যতন্ত্রের সঙ্গে আরও কোনো রহস্য অপেক্ষা করছে ঠাকুরমশাই? তা হয়তো করতে পারে কিশোরী, কারণ তন্ত্রের পথ কখনো শেষ হয় না, সে কেবল নতুন মোড় নিতে থাকে। তারানাথের প্রতিটি কথা আমাদের যেন এক নতুন পৃথিবীর দিকে টেনে নিয়ে যাচ্ছিল, যেখানে আমাদের মনে হচ্ছিল বাস্তবের সঙ্গে মিশে আছে অলৌকিকতার এক গাঢ় রং, কিন্তু আসলে যা তারানাথের অনুসারে অপরাজেয় বাস্তব। আচমকা কিশোরী বলে উঠল, তাহলে তো ঠাকুরমশাই বৃশ্চিকের ভয় কাটলেও এই শূন্যতন্ত্রের ভয়টা তো গেল না, থেকেই গেল। নন্দকুমার বিলীন হলেও এই সাধনা আবার কার হাত ধরে ফিরে আসবে? একদল শূন্য চোখের নারী নাকি? আরে ভাবতেও তো গা শিউড়ে উঠছে। আমিও চিন্তিত ভঙ্গিতে মাথা নেড়ে বলে উঠলাম, আসলে কি জানেন ঠাকুরমশাই, আপনার কথা অনুযায়ী দহনপুরের মানুষগুলো যখন মানব রাক্ষসে পরিণত হচ্ছিল, সেটা তো আসলে এক ধরনের চেতনার শূন্যতা। নন্দকুমার সেই শূন্যতাকেই পুঁজি করেছিল। আমার মনে হয় এই শূন্যতাই সবচেয়ে বড় অভিশাপ যা আত্মার উপর ভর করে। বৃশ্চিক তো কেবল শরীরের রক্ত শুষে নিতে চেয়েছিল, কিন্তু এই শূন্যতাতন্ত্র
আত্মার সবটুকু শুষে নেয়। তারানাথ মুচকি হেসে চায়ের কাপে শেষ চুমুকটি দিয়ে বলে উঠলেন, ঠিক বলেছ বিভূতি। বৃশ্চিক কেবল শরীর শুষে নেয়, কিন্তু শূন্যতা শুষে নেয় আত্মাকে। তন্ত্রের পথে সবচেয়ে ভয়ঙ্কর সেই ফাঁকা জায়গা, যেখানে বিশ্বাস নেই, জ্ঞান নেই, শুধু আছে ক্ষমতার লোভের কালো গহ্বর, যেখানে মানুষের ভেতরের আমি বলে কিছুই থাকে না। সেখানেই এই তন্ত্রের জন্ম হয়। তবে ভয় পেও না, মা কালীর মহাকাল রূপ এই শূন্যতাকে বারবার ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। নন্দকুমার সেই রাতে বিলীন হয়েছে ঠিকই, কিন্তু শূন্যতার বীজ তো বাতাসে মিশেই থাকে। সেই বীজ থেকেই একদিন আবার কোনো রহস্য জন্ম নেবে, সে তো বলাই বাহুল্য। তবে মা তো রইলেন, তিনি ত্রিকাল জয়ী জগৎ জননী, সবটা দেখে রাখবে। আমি তারানাথের কথা শুনে দীর্ঘশ্বাস ফেললাম। তারানাথ মুড়ি মাখার বাটিটা সরিয়ে রেখে চোখে দুষ্টু হাসি এনে আবার বলে উঠলেন, আরে বাবা, কত কথাই না বললাম। আজ কচুরি ঘুগনিতেই এই আসর দারুণ জমেছিল। এখন তো বাড়ি ফেরার পালা। তবে চিন্তা কিসের? আমার জীবন তো রহস্যের ভাঙা তক্তপোষ। পরের রবিবার কচুরি ঘুগনি কিংবা অন্য আহারাদির সাথে তোমরা আবার নতুন কোন রহস্যের রসদ নিয়ে নিশ্চয়ই হাজির হবে আশা করি। আপনি শুধু বলুন ঠাকুর মশাই, আমরা অবশ্যই আসব। যত ভয়ানকই হোক না কেন, আপনার মুখের এই গল্পযোগের সাথে জলযোগের টান আমরা মোটেই আটকাতে পারি না। আমি কিশোরীর দিকে তাকিয়ে হেসে বললাম, তবে পরের দিন আসার সময় দুটো প্যাকেট পাসিং শো নিয়ে আসতে হবে কিশোরী। ঠাকুরমশাইয়ের রহস্যের বীজ যখন এত সহজে বিলীন হয় না, তখন আমাদের খাদ্যের বীজও তো মজুদ রাখা দরকার, কি বলো? তারানাথ হো হো করে হেসে উঠলেন। বেশ বলেছ বিভূতি, তবে এসো আজ। এখন তোমাদের বিদায় জানাই। মা তোমাদের মঙ্গল করুন। আর রাস্তায় কোনো কালো বা নীল বৃষ্টিক দেখলে একটু সাবধানে থেকো কিন্তু এবার, কেমন? আমি আর কিশোরী তারানাথের কাছ থেকে বিদায় নিলাম। বাজারের পথ ধরে ফিরতে ফিরতে আমাদের মনে তখনও নীলগিরি গুহা ও শূন্য চোখের নারীদের রহস্যের ঘোরটা লেগেই রইল। আমরা জানি আমাদের জীবনের পথের সঙ্গে তারানাথের অভিজ্ঞতার সূত্র কোথাও না কোথাও মিশেই থাকবে।